আমি আমি এইখান থেকে আরেকটা খুব ইন্টারেস্টিং অংশে আসব, সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। তারপর আবার একটু অঙ্কে যাব, যে কি কি আমরা 5টা ক্যাটেগরি, এই স্বপন দ্বারা বলতে পারবেন যে 5টা ক্যাটেগরি কিভাবে আমরা জনসংখ্যাকে একজন বিএলও ভাগ করছে। এক হচ্ছে যিনি মারা গেছেন, এক্সপায়ার্ড, ডেথ হয়েছে। 2 হচ্ছে পার্মানেন্টলি মাইগ্রেটেড বা পার্মানেন্টলি শিফটেড। 3 হচ্ছে আনট্রেসেবল বা অ্যাবসেন্ট। 4 হচ্ছে ডাবল এন্ট্রি, মানে দুটো জায়গায় অলরেডি এনরোল, দুটো জায়গায় বাদ যাচ্ছে, এবং রিফিউজ টু সাইন দিস ফর্ম। এই হচ্ছে 5টা ক্যাটেগরি। অর্থাৎ বাদ যাওয়ার ক্ষেত্রে এই 5টা ক্যাটেগরি যদি কেউ মনে রাখেন, অঙ্কটা জলের মতো সহজ হয়ে যায়। রাজনীতির কথায় আসি। জহরদা বললেন যে বিএলওরা যেন বিএলএ দ্বারা প্রভাবিত না হন। জহরদা, কলকাতা শহরে, আমি প্রত্যন্ত গ্রাম জেলার কথা বলছি না, এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ছাড়া কতগুলো বিএলওর সঙ্গে বিএলএ দেয়া হয়েছে। কোথায় বামেরা? এই কলকাতা শহরের অধিকাংশ জায়গায় বিজেপি প্রধান বিরোধী দল এবং বামেরা বিএলএ, কংগ্রেসের কথা আমি ছেড়েই দিলাম, সব বিএলওর সঙ্গে তারা দিতে পারেননি। আমি বলছি এই সাংগঠনিক দুর্বলতা অথবা না দেওয়ার অন্য কি কারণ আমি জানি না, কিন্তু গণতন্ত্রের আদর্শ ছবিটা হতো একজন বিএলও পিছু, এখানে আমি জহরদার সঙ্গে একমত, যদি 4টে বড় রাজনৈতিক দলের বিএলএরা সঙ্গে থাকতেন। এটাই তো আদর্শ ছবি। কিন্তু সেই আদর্শ ছবিটা আমরা পেলাম না কেন, এই প্রশ্ন আমারও রইল। এবার একেবারে অঙ্কে আসি, যে জহরদা এর আগে আমার মনে আছে যুক্তিতক্কের গত মাসের 28 তারিখে, ঠিক আজকে যেমন বিজেপির প্রতিনিধি উত্তেজিত হয়ে উঠলেন, সেইখানে একটা হিসেব দিয়েছিলেন যাতে আবার তৃণমূলের প্রতিনিধি উত্তেজিত হয়ে উঠেছিলেন। সেটা কি? জনসংখ্যার বৃদ্ধির হার অনুযায়ী পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধির অঙ্কটা অত্যন্ত সহজভাবে জহর সরকার আমাদের সামনে তুলে ধরেছিলেন। তারপর সিনিয়র সাংবাদিক সুদীপ্ত সেনগুপ্ত একটা ভিডিও প্রকাশ করেছেন, তাতেও বিস্তারিত অঙ্কটা দেখিয়েছেন। সেই অঙ্কটা কীরকম? যে 2001 থেকে 2011, মন দিয়ে শুনুন, অত্যন্ত ইন্টারেস্টিং, 2001 থেকে 2011 এই 10 বছরে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 17.7%। বর্তমানে বাৎসরিক বৃদ্ধির হার 0.83%। 2002 সালে এ রাজ্যে ভোটারের সংখ্যা ছিল 4,58,00,000। চক্রবৃদ্ধি হারে আমরা যদি হিসেব করি, একদম সহজ অঙ্ক, 2002 থেকে 2025 এই 23 বছরে জনসংখ্যার বৃদ্ধি অনুযায়ী ভোটারের সংখ্যা হওয়া উচিত ছিল কত? 6 কোটি। অথচ 2025-এর রোল বলছে এ রাজ্যে ভোটারের সংখ্যা 7,64,00,000। সুতরাং এই বাড়তি 1,64,00,000 ভোটার এ রাজ্যে কোথা থেকে এলো? আগের বিয়োগে, মানে আগে ভুল হয়েছিল, নাকি পরের যোগে? পরে কোথাও বেআইনিভাবে যোগ হয়েছে অথবা আইনিভাবে যোগ হয়েছে, আমি জানি না। খুব স্বাভাবিকভাবে অঙ্কের হিসেবে এই প্রশ্ন কিন্তু উঠবে। স্ট্যাটিস্টিক্স সম্পর্কে সামান্য ন্যূনতম জ্ঞান যাদের আছে তারা এই প্রশ্ন তুলবেন। যাই হোক, আমার পরের বক্তা সিপিএমের তরুণ তুর্কি দীপশিতা ধর। এখানে উপস্থিত সবাইকে শুভ সন্ধ্যা। অনেকক্ষণ ধরেই আজকের আলোচনা চলছে এবং খুব ইন্টারেস্টিংলি হলেও এবারের আলোচনার বিষয়ে ছেড়ে কে চোর, কে ডাকাত, কে দল বদলেছেন, কে টাকলু হয়ে গেছেন, কার চুল গজাচ্ছে না, সেদিকে এখনো পর্যন্ত অনেকটা দূর যায়নি। এখানে উপস্থিত প্রত্যেককে আমার সেই কারণে অনেক অনেক ধন্যবাদ জানানো উচিত। এখন অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো কথা এর আগে বলা হয়েছে। আমি চেষ্টা করব আমাদের যে সীমিত সময় তার মধ্যে দিয়ে সেগুলোর উত্তর দেওয়ার। আমি প্রথমেই আমার বন্ধু দেবাংশু, ও যা শুরু করেছিল, যে কথাও বলেছে, এবং আমি বিশ্বাস করি এর পরেও যিনি তৃণমূল থেকে আসবেন সেই একই কথা বলবেন। তারা তো মোটামুটি এই এসআইআর আবহে বিজেপি এবং ইলেকশন কমিশনকে প্রায় অসুর এবং মমতা ব্যানার্জিকে মা দুর্গা বানিয়ে দিয়েছেন। ওনাকে আগে ওনাদের মনে করানো হয়েছে, আরও একবার মনে করানো প্রয়োজন। আজকের দিনে দাঁড়িয়ে এসআইআর আতঙ্কে, বাংলাদেশি দাগিয়ে দেয়া হবে এই আতঙ্কে কেউ যদি মারা যান, কেউ যদি আত্মহত্যা করেন, আজকে সারা দেশ জুড়ে বাংলাদেশি হওয়ার অপবাদে যদি কোনো বাঙালি মানুষকে হেনস্থা হতে হয়, তার অনেকটা দায়ভার 2005 সালে ওই পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে একদম বাংলাদেশি ভরে গেছে বলা মমতা ব্যানার্জিকেও নিতে হবে। তাই দেবাংশুরা যদি সত্যি, তৃণমূল যদি সত্যি এসআইআর এর বিরুদ্ধে বাংলার মানুষের পাশে দাঁড়াতে চান, তাহলে মমতা ব্যানার্জির সবার প্রথমে মাইকে দাঁড়িয়ে দুহাত জোর করে সেই সমস্ত মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত যারা আজ বাংলাদেশি অপবাদে কেউ জেলে আছেন, কেউ আক্রান্ত হয়েছেন, কেউ আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।
কৌস্তবদা একটা খুব কনসেনসাসের কথা বলেছেন, রাজনৈতিক কনসেনসাস, মানে ভালো লাগে বিজেপি কনসেনসাসের কথা বলছেন, গণতন্ত্রের কথা বলছেন, এবং আমি কৌস্তবদার মোটামুটি সব কথার সঙ্গে একমত। সত্যিই তো এমনই একটা ভোটিং সিচুয়েশন হওয়া উচিত, সিস্টেম হওয়া উচিত যেখানে কোথাও কোনো অবৈধ কেউ ভোট দেবে না। আমি খালি কৌস্তবদাদের আবেদন করব, এই অবৈধ ভোটারদের তালিকায় বাংলাদেশি, পাকিস্তানি, রোহিঙ্গা ছাড়াও এই যে ব্রাজিলের মডেলরা মাঝে মাঝে এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন, তাদেরকেও যদি আপনারা এক্সক্লুড করতে পারেন তাহলে হয়তো আমরাও একসাথে একটা কনসেনসাসে আসতে পারি। আমি জানি না এখানে যারা বসে আছেন কতজন প্রতিদিন এসআইআর এর ফর্ম ফিল আপ, এসআইআর এর জন্য যে সমস্ত ক্যাম্প হয়েছে তার সঙ্গে যুক্ত আছে। আমাদের একটু আধটু অভিজ্ঞতা হয়েছে আর কি। আমি দুটো অভিজ্ঞতার কথা বলবো। একজন ভদ্রমহিলা এসেছেন, তিনি লোকের বাড়িতে কাজ করেন, আমার পাড়ার কাছাকাছিই থাকেন। আমি দেখছি আমাদের বাড়ির সামনেই পার্টি অফিস, সেখানেই ওই বুথ হয়েছে, সেখানেই ক্যাম্প হয়েছে, সেখানে এই সমস্ত কাজ কারবার হচ্ছে। উনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন দরজার সামনে। আমি গিয়ে কথা বলার চেষ্টা করছি। উনি প্রথম কথাই এটা দিয়ে শুরু করলেন যে আমি তোমার মাকে অনেক ছোটবেলা থেকে চিনি, তোমাকে অনেক ছোটবেলা থেকে দেখেছি। বললাম ভালো কথা। তারপরে উনি বলতে শুরু করলেন ওনার এসআইআর এর কাগজ ইত্যাদি ইত্যাদি। আমরা ভিতরে নিয়ে গেছি। উনি বললেন যে ওনার একটা খুব পিকিউলিয়ার সমস্যা হয়েছে। জন্মের সময় মা মরে গেছিল, ফলে 2002 এর লিস্টে মায়ের নাম থাকার জায়গা নেই। বাবা মরে গেছে 1988 সাল, ফলে 2002 এর লিস্টে বাবারও নাম থাকার কোনো জায়গা নেই। ওনার এই মুহূর্তে রক্তের সম্পর্ক বলতে এক দাদা এবং দাদার বৌদি, তারা থাকে নদিয়াতে। সেখানে তাদের খুব কাগজপত্র বিশেষ নেই, এবং যেহেতু যেভাবে এসআইআর এর কাগজে ব্লাড রিলেশন ডিফাইন করা হয়েছে, তাতে ব্লাড রিলেশন বা পরিবারের ক্ষেত্রে দাদার নাম লেখা যাবে কি যাবে না তা নিয়ে বিস্তর কনফিউশন আছে। আমরা বললাম আচ্ছা ঠিক আছে, তোমার তো স্কুলের সার্টিফিকেট থাকবে। বললাম আমি তো স্কুলেও কোনোদিনও যাইনি। সেই সমস্ত কথা বলার পর কিছুক্ষণ কাগজ নিয়ে আসার পর সে কান্নায় ভেঙে পড়েছে। সে খালি একটা কথাই বলছে, আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে না তো? আমার কিন্তু ওখানে কেউ নেই, তুমি তোমার মাকে জিজ্ঞেস করো, আমি ছোটবেলায় এখান থেকেই জন্মেছি, বড় হয়েছি। এই যে ভয়, এই যে আতঙ্ক, এই বাংলায় জন্মানো একজন গরিব মানুষ, একজন প্রান্তিক মহিলা যার মা বাবার সমস্ত কাগজপত্রের ঠিক নেই, যে স্কুল যেতে পারেনি, এই ভয় আতঙ্ককে পশ্চিমবঙ্গের মানুষ যারা এতদিন ধরে ভোট দিলেন, কখনো আমাদের ভোটে জিতিয়েছেন, কখনো তৃণমূলকে ভোটে জিতিয়েছেন, কোথাও কোথাও বিজেপিকে ভোটে জিতিয়েছেন, তারা কি ডিজার্ভ করেন? এটা কি তাদের প্রাপ্য ছিল? আমি আর একটা ঘটনার কথা বলি। মুর্শিদাবাদের একজন পরিযায়ী শ্রমিক, আমি ইচ্ছা করেই তার ডিটেলসটা বলছি না, তার যে বুথ লিস্ট তাতে 2002 144-এ তার নাম, কিন্তু তার এপিক নম্বর আর সিরিয়াল নম্বরটা আলাদা। বিএলও যখন তার নামটা ওইখানে রেজিস্টার করতে যাচ্ছে, দেখাচ্ছে আসানসোলের কেউ ওই একই জায়গায় অলরেডি তার অন্য কারুর নাম সে নথিভুক্ত করে দিয়েছে। বিএলও বলছে সে কিছু করতে পারবে না, নিজে কাজ করছে, কিছু করতে পারবে না। তিনি বিভিন্ন জায়গায় এসডিও, বিডিও, যাদের যাদের সাথে কথা বলা দরকার সবার সাথে কথা বলেছেন, কোথাও সুরাহা হয়নি। আমি মেসেজ দেখাতে পারি। এই সমস্তটা বর্ণনা করে তারপর উনি যা লিখেছেন, যদি আমার নামটা কাটা পড়ে যায় তাহলে আমার তো আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই যে ভয়, এই যে জীবন সম্পর্কে সংশয়, ভোটের নাম কেটে যাওয়া এমন কি বড় ব্যাপার? আমরা যারা এখানে আছি অনেকেই জানি, অনেকের এরকম হয়েছে, এক জায়গা থেকে অন্য জায়গায় এসছে, বিয়ের পর অন্য জায়গায় গেছে, বিয়ের নাম কেটে গেছে, মানে মানুষের নাম কেটে গেছে, মহিলাদের অনেকের। চাকরি সূত্রে অন্য জায়গায় গেছে, হয়তো আর ট্রান্সফার করেনি, ভোটের নাম কেটে গেছে। অনেক হয়, অনেক পরিবারের বাচ্চারা 18 বছর হওয়ার পর অনেক সময় মা বাবাদের মনে থাকে না কখন নাম তোলা হয়েছিল, মনে নেই, গরিব মানুষ জানতে পারেননি, ভোটের নাম কেটে গেছে। ভোটের নাম ছিল না, একটা বছর ভোট দেননি, 3টে বছর ভোট দেননি, পরের বার আবার যখন নাম তোলার ব্যবস্থা হয়েছে নামটা উঠে গেছে। এই যে ভোটে নাম থাকার না থাকার সঙ্গে আমার জীবনটাই রাখবো কি রাখবো না, এই যে ভয়ঙ্কর সংশয়টা, এটা তো এমনি এমনি হয়নি। জহরদা খুব ঠিক করেই বলেছেন যে এসআইআরটা অন্যগুলোর মতো স্বাভাবিক প্রক্রিয়া নয়, কারণ এই এসআইআর এর আগে এনআরসি হয়েছে। এই এসআইআর এর আগে আমাদের পার্লামেন্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছেন, যেখানে ভোটার লিস্টে নাম থাকা আর না থাকা আমার নাগরিক হওয়া এবং না হওয়ার সঙ্গে জুড়ে গেছে। প্রতিদিন যারা মাইকে দাঁড়িয়ে বলছেন এত লক্ষ মানুষকে ওপার বাংলায় পাঠাবো, এত লক্ষ মানুষকে জেলে পাঠাবো, ঘেটে ধরে বার করে দেওয়া হবে, আপনি বলুন, আপনি একজন সাধারণ মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, উত্তরবঙ্গের মানুষ, বন্যায় ঘরের সমস্ত কিছু চলে গেছে, আপনার বয়ে গেছে, কিছু নেই কাগজপত্র, ভয় হবে না আপনার? পরিযায়ী শ্রমিক আপনি, বছরের 10টা মাস 11টা মাস আপনি ব্যাঙ্গালোরে, নয়ডাতে, গুজরাটে কোথাও কাজ করতে যান, কাগজপত্রের হিসাব রাখেননি কখনো, ভয় পাবেন না আপনি? এই ভয় কি পশ্চিমবঙ্গের মানুষ, তৃণমূল, বিজেপি দুজনে মিলে যে পরিবেশ তৈরি করেছে সেইটা ডিজার্ভ করে, সেটা তার পাওনা, সেটা তার প্রাপ্য। আমরা বলছি, জহরদা যেভাবে বলেছেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার যে মূল সমস্যার জায়গা, এই যে অনেকে বলছেন মতুয়া অঞ্চলগুলোতে ক্যাম্প হচ্ছে,
বিজেপির নেতা মন্ত্রী এমপি তারা সব ক্যাম্প করছে, কি দেখবেন সেখানে? সেখানে হিন্দুত্বের কার্ড দেওয়া হচ্ছে। আমি আপনাদের সূত্রেই দেখেছি, জার্নালিস্টরাই দেখিয়েছেন যে আপনি যে হিন্দু সার্টিফাইড তার কার্ড দিচ্ছে। কে দিচ্ছে? মতুয়া সংঘ কার্ড দিচ্ছে। কে কার্ড দিচ্ছে? হিন্দু পরিষদ, তারা কার্ড দিচ্ছে। সেই কার্ডটাকে দেওয়া হচ্ছে কেন? 100 টাকা, 200 টাকা, 300 টাকা দিয়ে সেই কার্ডটা বানাচ্ছেন, যাতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন লাগু হবে তখন এই কার্ড দেখিয়ে তারা নাকি নাগরিকত্ব পাবেন। ভাবুন কতটা মিথ্যে কথার বেসাতি। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এখনো ইমপ্লিমেন্ট হওয়ার জায়গায় নেই। যদি আপনার নাম না থাকে আপনার সাথে কি হবে, আপনি ডিটেনশন ক্যাম্পে যাবেন কি যাবেন না, তা নিয়ে কোথাও কোনো ক্ল্যারিটি নেই। অথচ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কখনো যদি লাগু হয় তখন নাকি এই কার্ড দেখিয়ে তার ওই নাগরিকত্ব পাওয়া যাবে, এই মিথ্যে কথা বলে যাওয়া হচ্ছে। মানুষ দাঁড়াচ্ছেন, লাইনে দাঁড়াচ্ছেন, বলছিলেন, অনেকে বলছেন, কথাটা আমার খুব কানে লাগছিল, জানি না নিজে উদ্বাস্তু পরিবারের সন্তান বলে কিনা, এই যে অবৈধ মানুষ, ইল্লিগাল মানুষ। আচ্ছা, অবৈধ কে? কারা অনুপ্রবেশকারী? আমার পরিবার তো 1950 সালে এই বাংলায় এসেছিলেন, 47-এর দেশের ভাগের পর এই বাংলায় এসেছিলেন। আমরা কি তাহলে অবৈধ? 2025, 2002, 1998 বাংলাদেশের যে মানুষ হয় ধর্মীয় অত্যাচারে অথবা পেটের জ্বালায় যারা এই পোরাস বর্ডার, আমরা তো বলি বাংলা আর ভারতের, বাংলাদেশ আর ভারতের এই যে পোরাস বর্ডার, এই পোরাস বর্ডার পেরিয়ে যারা এই বাংলায় এলেন, পশ্চিমবঙ্গে এলেন, তারা সবাই অবৈধ হয়ে গেল। কাকে আমরা বৈধতা দেব আর কাকে অবৈধতা দেব? যারা ভাবছেন, যে সমস্ত মানুষ ভাবছেন যে বিজেপি যদি থাকে সিএ হবে, সিএ হওয়ার পর আমরা হয়তো সসম্মানে দেশের নাগরিক হব, আমি আপনাদের প্রত্যেকে মনে করাতে চাই, এখনো যদি কোথাও ইস্ট বেঙ্গল হেরে যায়, যা বলে আমাদের অপমান করা হয় তা হলো পিঠে এখনো কাঁটা তারের দাগ আছে। এতগুলো বছর পর, আমি 3টে প্রজন্মের মানুষ, আমার মায়ের জন্ম এখানে, বাবার জন্ম এখানে, আমার ঠাকুমার জন্ম এখানে, এই এতগুলো বছর পরেও, 3টে প্রজন্মের পরেও কবে আমার দাদু ঠাকুরদা তারা কাঁটা তার পেরিয়েছিলেন, সেই কাঁটা তারের খোঁটা আজও আমাদের শুনতে হয়। আপনাদের মনে হয় একটা মতুয়ার কার্ড, মতুয়া সংঘের কার্ড, একটা হিন্দু হওয়ার কার্ড, সেইটা দিয়ে যে সম্মানের কথা আপনারা ভাবছেন সেই সম্মান পেয়ে যাবেন? আসলে আমাদের মনের মধ্যে, এই দেশের মধ্যে প্রতিদিন যে ঘৃণার চাষ তৈরি হচ্ছে, প্রতিদিন আদারাইজেশন করা, অপরায়ণ করা, প্রত্যেক দিন নতুন অপর শত্রু তৈরি করার, কখনো মুসলমান, কখনো রোহিঙ্গা, কখনো বাংলাদেশি, কখনো দলিত, কখনো হিন্দিভাষী, প্রতিদিন এই যে নতুন করে শত্রু তৈরি করার কাজ, তা আসলেই যে কথা দেবাংশু প্রথমে বলেছে, আমি একদম একমত ওর সাথে। আমাদের চাকরি বাকরির কথা ভুলিয়ে দেওয়ার জন্য এসআইআর এর প্রয়োজন, আর 26,000 ছেলেমেয়ের চাকরি কেন গেল সেইটা ভুলিয়ে দেওয়ার জন্য প্রতিদিন এসআইআর কে তরজায় রাখা প্রয়োজন। আমরা যখন কথা বলছি এই অনুপ্রবেশকারী, রিফিউজি ইত্যাদি ইত্যাদি, বিজেপির যারা এখানে বলেছেন তাদের কথা শুনে মনে হলো যে ওই পার থেকে যারা আসছেন বা যে কোনো অনুপ্রবেশকারী সম্পর্কে তাদের মনে অনেক রকম বিদ্বেষ রয়েছে। ভালো কথা। আমি খালি মনে করিতে চাইবো কৌস্তবদাকে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকাতে প্রায় 41,300 জন ভারতীয় অ্যাসাইলাম সিক করেছেন। অ্যাসাইলাম সিক মানে কি? তারা শরণার্থী হিসেবে গেছেন। তারা বলছেন তারা ভারতে ঠিক নিরাপদ নন, তাই তারা আমেরিকায় এসছেন, সেখানকার নাগরিকত্ব চান, সেখানে থাকতে চান, সেখানে কাজ করতে চান। এই 41,300 অ্যাসাইলাম সিকারের মধ্যে দ্বিতীয় রাজ্য, যে রাজ্যের সবচেয়ে বেশি লোক তারা ভারত নিরাপদ নন, তারা কিন্তু পশ্চিমবঙ্গের নন, তারা কাশ্মীরেরও নন, তারা কেরালারও নন, তারা গুজরাটের। গুজরাট থেকে আসা মানুষরা আমেরিকায় যাচ্ছেন অ্যাসাইলাম সিক করার জন্য। আমরা খবরে পড়ি আমেরিকা কানাডার যে বর্ডার, সেটা সেই বর্ডার রাত্রিবেলা ইল্লিগালি ক্রস করতে গিয়ে ঠান্ডায় জমে মারা গেছেন গুজরাটি পরিবার, মা বাবা ছেলেমেয়েরা একসাথে ইল্লিগালি আমেরিকায় ঢুকতে চাইছিলেন কানাডা থেকে। তাহলে যদি সত্যি এই যা অনুপ্রবেশকারীর সঙ্গে আপনি যদি ধর্মকে জুড়ে দেন, অর্থাৎ যারা যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করতে আসছেন তারা সবাই এই রাজ্যকে, এ দেশকে একেবারে মুসলিম রাষ্ট্র বানাতে চাইছেন, তাহলে কি আমাদের এটাও মেনে নিতে হয় গুজরাটের সরকার, গুজরাটের বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর লেগাসি, তারাও গুজরাটিদের প্রতিদিন তৈরি করছেন যাতে তারা আমেরিকা, ইউকে অথবা কানাডাতে গিয়ে নতুন করে হিন্দু রাষ্ট্র তৈরি করতে পারে? আমরা বিশ্বাস করি নাগরিকত্বের সঙ্গে ভোটার হওয়ার এই যে সংযোগটা, এই সংযোগটা করে তৃণমূল এবং বিজেপি দুজনেই আসলে পশ্চিমবঙ্গের মানুষকে, বাংলার মানুষকে বিপন্নতার মধ্যে ফেলেছে। আর যে দুটো কথা বলে আমি শেষ করব, আজকে গরিব মানুষ, গরিব বাংলাভাষী মানুষ, গরিব মুসলমান বাংলাভাষী মানুষ, গরিব হিন্দু বাংলাভাষী মানুষ, যারা হয়তো কপালে চন্দনাকা, গলায় ওই কাঠের মালা রয়েছে, তাদের বাড়িতে গিয়ে প্রতিদিন প্রশ্ন করা হচ্ছে, আচ্ছা আপনি বাংলাদেশী না আপনি বাংলাদেশী নয়, এ কথা আমাকে বলুন। বলতে পারবে আজকে ভবানীপুরের কোনো একটা খুব সফিস্টিকেটেড কোনো একটা জায়গায়
যেখানে বাংলাভাষী মানুষের বাস নেই, সেখানে গিয়ে কারুর এই ধক হবে যে সে প্রশ্ন করার আপনি আসলেই এই এলাকার বাসিন্দা, আপনি আসলেই এই এলাকার ভোটার, নাকি এই দেশের অন্য কোনো রাজ্য থেকে এখানে এসে বসবাস করছেন? এই প্রশ্ন তারা করতে পারবে? তাই আজকের দিনে দাঁড়িয়ে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন, আপনি বাংলার সাধারণ মানুষ হতে পারেন, এই বিপন্নতার দিনে একে অপরের শত্রু না হয়ে আরেকটু সহানুভূতিশীল, আরেকটু সেন্সিটিভিটি আমরা হয়তো সবার কাছ থেকে আশা করতে পারি। আমি কথা দীর্ঘায়িত করব না, শুধু সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা ছিল, সেই কবিতার শেষ কয়েকটা লাইন আমি আপনাদের সামনে বলে আজকের কথা শেষ করব, কারণ আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে সুনীল গাঙ্গুলিকেও এবং তার কথাগুলোকে মনে করা জরুরি। নদীতে ভাসে তৃণখণ্ড, ডালপালা, কাঁটা ঝোপের ফুল, পাশ দিয়ে হেঁটে আসে মানুষ, রোগা মানুষ, নুজ্জ মানুষ, শিশুর জন্মদাত্রী মানুষ, হাঁটু ভাঙা মানুষ, চামড়ায় শ্যাওলা জমা মানুষ, নীরব সন্ত্রস্ত, উদরে খিদের মশাল জ্বলা মানুষ, তাদের মাথার ওপরে ইতিহাসের বাতাস, তাদের পায়ে পায়ে প্রাগৈতিহাসিক যাযাবরদের পথভ্রন্ত ভুল ছন্দ। তারা পিছনের দিকে তাকায়, তারা সামনে দেখতে পায় না, তাদের অতীত ভেঙে তছনছ হয়ে গেছে, তাদের ভবিষ্যৎ নেই, বৃক্ষগুলি স্থির, বাতাস এখন বন্ধ, মাটিতে কোনো আভা নেই, আকাশে নেই দ্যুতি, এরই মধ্যে দিয়ে আসছে কালো কালো রেখা ও বিদ্যুর মতো মানুষ, মানুষের কাছে পরাজিত মানুষ, পাহাড় থেকে গড়িয়ে পড়ছে ছন্ন ছাড়ার দল, এক সময় তারা অবসন্ন হয়ে থামে, তেরা বেঁকা পুতুলের মতো ঘুমিয়ে পড়ে। এই আমাদের বর্ডারগুলোতেও যে মানুষগুলোকে আমরা বাংলাদেশির ভিড়, বাংলাদেশিরা পালিয়ে যাচ্ছে, রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছে বলে যে মানুষগুলোর ভিড় দেখতে পাচ্ছি, যে মানুষগুলোর লাইন দেখতে পাচ্ছি, তাদেরও যেন আমরা আসলেই মানুষ হিসেবে একটু গণ্য করতে পারি, এই আশা ভরসা রেখে আমার কথা শেষ করছি। ধন্যবাদ দীপশিতা। আমি প্রথমে দীপশিতার গোটা বক্তব্য থেকে একটা শব্দ তুলে নেব এবং এর ভেতরে আমি যা বলতে চলেছি যে রসিকতার অংশটা আছে সেটাকে দয়া করে অগ্রাহ্য করবেন। কেন? তার কারণ হচ্ছে ও সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা বলল। দেখুন, কবিতা, গান এগুলো হচ্ছে সমাজের দর্পণ। কোনো সন্দেহ নেই যে দলমত নির্বিশেষে এই রাজ্যের রাজনীতিবিদরা যেভাবে এসআইআর এবং এই সমস্ত ঘটনাকে পোট্রে করেছেন, তুলে ধরেছেন মানুষের সামনে, তাতে একটা শব্দেরই জন্ম হয় মনের ভেতর, সেটা হচ্ছে ভয়, ভয় এবং ভয়। আমি বলছি কিভাবে, কেন গান সমাজ দর্পণ। চন্দ্রবিন্দুর আমাদের স্কুল লাইফে, কলেজ লাইফে খুব জনপ্রিয় একটা গান ছিল, তখন একেবারে তুঙ্গে বামফ্রন্ট আমল। তো লাইন দুটো ছিল, তুমি আমার সিপিএম, তুমি আমার এটিএম। তৃণমূল এলো 2011-তে, লাইনগুলো চন্দ্রিল, অনিন্দ, উপলরা পাল্টে দিল, তুমি আমার তৃণমূল, তুমি আমার টোপাকুল। আমি সম্প্রতি দেখলাম এই লাইন দুটো পাল্টে চন্দ্রবিন্দু করে দিয়েছে, তুমি আমার এসআইআর, করো না কো বর্ডার পার। এই ভয়ে, তার কারণ হচ্ছে এই ভয়টা এইভাবে আমাদের রাজনীতিবিদদের কল্যাণে এবং নির্বাচন কমিশনেরও এখানে বড় ভূমিকা ছিল। তার কারণ তথ্য না থাকলেই ভয় হবে, অস্বচ্ছতা থাকলেই সেইটা থেকে অজ্ঞানতার অন্ধকার হবে, ভয় হবে। ও আরেকটা জায়গায় কটাক্ষ করলো, একেবারে 2005-এর মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিলেন। সত্যিই তো সরব হয়েছিলেন, একেবারে পার্লামেন্টে এ রাজ্যে মিছিল করেছিলেন। হ্যাঁ, মিছিল করেছিলেন। আমি দ্রুত একবার মিছিলের একটা ছবিও আছে, যে আমি একবার ছবিটা দেখে নেব, যে বিরাট মিছিল করেছিলেন 2006 সালে, যেখানে ভুতুরে ভোটার, কঙ্কাল নিয়ে বিরাট মিছিল। এই মুহূর্তে সেই মিছিলের ছবি। এটা হচ্ছে সেই সময় যেখানে দিল্লি থেকে কলকাতা, গোটা দেশ মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছেন। আচ্ছা, অনুপ্রবেশ ইস্যুতে শুধু কি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সরব ছিল? দেখুন, আমাদের জ্ঞানে দেখা দুজন বামপন্থী মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বছরের পর বছর সরব ছিলেন। কয়েক মাস আগে এই যুক্তিতক্ক অনুষ্ঠানে নথি নিয়ে দেখিয়েছিলাম, আজও আছে। 1999 সালে যখন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে আলোচনায় বসেছিলেন, শুরুতেই জ্যোতি বসু এই অনুপ্রবেশের সমস্যার কথা অত্যন্ত দৃঢ়ভাবে তুলে ধরেন। জ্যোতি বসু কোট আনকোট বলেছিলেন, অবৈধ, যে শব্দে দীপশিতার আপত্তি আছে, অবৈধ বাংলাদেশিদের ঢাকাকে ফেরত নিতেই হবে। 1999 সালে, তারিখ ধরে বলছি, 1999 সালের 28শে জানুয়ারি
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দেব মুখোপাধ্যায় একেবারে লিখিতভাবে সেই সাক্ষ্য দিয়েছেন। জ্যোতি বসু শেখ হাসিনাকে সরাসরি বলেছিলেন, দেখুন বাংলাদেশ থেকে রোজ বৈধ কাগজপত্র ছাড়া দলে দলে লোক ভারতে ঢুকছে, সেটা পশ্চিমবঙ্গের অর্থনীতির জন্য বিরাট বোঝা হয়ে উঠছে। আমাকে দেয়া একটা সাক্ষাৎকারে অন ক্যামেরা জ্যোতি বসু বলেছিলেন যে দুটো দেশ যখন আলাদা হয়েই গেছে তখন মাঝখানে কাঁটাতারের বেড়া দিতে আপত্তি কিসের? আমরা বামপন্থীরা অনুপ্রবেশ সমস্যার সমাধান করতে বদ্ধপরিকর। কিন্তু এই দৃঢ় উচ্চারণ সত্ত্বেও এটাও বলতে হবে, বামপন্থীরা কিন্তু অনুপ্রবেশ সমস্যার কোনো স্থায়ী সমাধান করতে পারেননি এবং বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর জাতীয় স্তরে এই অভিযোগ তুলেছেন যে বামেরাই নাকি বেআইনিভাবে পরিচয়পত্র করিয়ে দিয়ে অনুপ্রবেশকারীদের ভোটার বানাচ্ছে। আজ হুবহু যে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, মানে আজকের শাসক তৃণমূলের বিরুদ্ধে এ রাজ্যের বিরোধীরা তুলে থাকে। কিন্তু কথা হলো যে অনুপ্রবেশ নিয়ে জ্যোতি বসুর সময় সরব বামপন্থীরা আজ যদি ভোট বাক্সের দিকে তাকিয়ে হঠাৎ ডিনাইয়াল মোডে চলে যায়, সেটা কি মানুষের কাছে বিশ্বাসযোগ্য অবস্থান হবে? এই প্রশ্ন উঠবেই। যাই হোক, আমার পরের বক্তা তৃণমূল নেতা সমীর চক্রবর্তী। ধন্যবাদ সুমন বাবু, ধন্যবাদ এবিপি আনন্দ, মঞ্চে উপস্থিত সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক বিশিষ্ট নেতৃবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় ভদ্রমণ্ডলী এবং এবিপি আনন্দের এই সম্প্রচারের মধ্যে দিয়ে যে লাখো লাখো মানুষ আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানটি শুনছেন, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। দেখুন, সুমনবাবুরা এই ধরনের যুক্তিতর্ক অনুষ্ঠান করেন মাসের শেষ মঙ্গলবার, প্রত্যেক মাসের শেষ মঙ্গলবার। আজকেও শেষ মঙ্গলবার মাসের এই অনুষ্ঠান হচ্ছে এবং স্বভাবতই এখন পশ্চিমবাংলার রাজনৈতিক পরিস্থিতি একটাই আলোচনা সর্বত্র, যে সেটা হচ্ছে SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছে। আমি চেষ্টা করব, দীর্ঘক্ষণ ধরে সভা চলছে, আমি ষষ্ঠ বক্তা, 6 নম্বর বক্তা। আমার আগে 5 জন বক্তা তাদের মতো করে তারা তাদের ব্যাখ্যা দিয়েছেন, সুতরাং সেগুলোকে পাশ কাটিয়ে আমি অতিরিক্ত কিছু সংযোজন করতে চাই। তার কারণ এক কথার পুনরাবৃত্তি বারবার আমি করতে রাজি নই। প্রথমেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা কথা খুব পরিষ্কারভাবে বলে দিই, যে আমরা SIR এর বিরুদ্ধে নই, আমরা SIR এর পক্ষে। আমরা কি চাই? মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছে, তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে বলেছে, একজন বৈধ নাগরিকের নামও যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। আমরা এইটুকুই চাই, যে মৃত ভোটার বাদ দিন, যদি বিদেশি খুঁজে পান বাদ দিন, নিশ্চিতভাবে যার বাসা বদল হয়েছে, ঠিকানা বদল হয়েছে, বাদ দিন। আমাদের তো কোনো আপত্তি নেই, এক জায়গায় নাম থাকুক। আপত্তিটা কোন জায়গায়? আমি ঠিক কোন দিক থেকে শুরু করব বুঝতে পারছি না। বরঞ্চ এরকমভাবে শুরু করি, গত 3 দিন আগে বিজেপির অর্থমন্ত্রী ভারতবর্ষের, নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের, নির্মলা সীতারামন, তার স্বামী কলকাতায় এলেন, কলকাতায় প্রেস কনফারেন্স করলেন, করে তিনি বলেছেন SIR সম্বন্ধে একটি কথা। সাংবাদিকদের বলেছেন, সুমন বাবুরাও তাদের চ্যানেলে অনুষ্ঠানটি দেখিয়েছেন, আমি সেখান থেকেই জেনেছি। তিনি বলেছেন ব্লাডলেস জেনোসাইড, রক্তপাতহীন গণহত্যা, নির্বাচন কমিশনের SIR। তৃণমূল কংগ্রেস বলছে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে না, বলছেন কে? নরেন্দ্র মোদীর সরকারের যিনি অর্থমন্ত্রী, তার স্বামী, নির্মলা সীতারামনের হাজব্যান্ড। কোনো উত্তর আছে? আমার বিজেপিরা পরে আরেকজন বক্তা আছে, পারলেও প্রশ্নের উত্তরটা দেবেন। আমরা বলছি না, কিন্তু আপনাদের অর্থমন্ত্রীর স্বামী এসে কলকাতায় বলছেন, উড়িয়ে দিন এক বাক্যে, বলে দিন মিথ্যে কথা বলছেন। তিনি তো অন্যায় বলেননি। আর সুমনবাবুদের ক্যাপশনটা কি? এখন উল্টো স্রোত, বাংলাদেশ, ইত্যাদি ইত্যাদি, ঠিকই লিখেছেন। তার মানে সুমনবাবু কি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান, শুধু যাওয়া আর আসা আর শুধু স্রোতে ভাষা?
তাহলে ভারতবর্ষের বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে সারা ভারতবর্ষ জুড়ে? সেটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে অমিত শাহ মন্ত্রী, রোজ যিনি ঘুষপেটিয়া বলছেন। গতকালকেও গুজরাটে কোন একটা সভায় টেলিভিশনে দেখছিলাম যে তিনি ভুজে গেছেন গুজরাটের, সেখানেও গিয়ে ঘুষপেটিয়া বলছেন। তাহলে এই বাংলাদেশিগুলো এলো কি করে যদি সত্যি এসে থাকে? আমি জানি না তারা সত্যি এসেছেন কিনা। তাহলে কি অমিত শাহ ঢুকিয়েছেন? আমার প্রশ্ন, নরেন্দ্র মোদী ঢুকিয়েছেন? বর্ডার সিকিউরিটি ফোর্স তো আপনাদের। তাহলে বলুন সুমন বাবু, না সব নাকি মমতা ব্যানার্জি, সব নাকি বাংলার সরকার, জমি দেয়নি, কাঁটাতার তৈরি করতে পারিনি। তাহলে পেহেলগাঁও কাঁটাতারটা দিতে পারেননি কেন অমিত শাহ? কেন পাকিস্তানি জঙ্গিরা অবাধে ভারতবর্ষে ঢুকে 27 জন নিরীহ ভারতবর্ষের মানুষকে খুন করে দিয়ে চলে গেল? উত্তরটা দেবেন দয়া করে নরেন্দ্র মোদী, অমিত শাহ, যারা ঘুষপেটিয়া স্লোগান তুলছেন। শুধু নির্বাচন বোঝে, আর কিচ্ছু বোঝে না। আমার প্রশ্ন, আমি তারিখ ধরে বলছি, সুমন বাবুকেই জিজ্ঞাসা করছি, যারা বিজেপির নেতৃবৃন্দ আছে তাদের জিজ্ঞাসা করছি, মানুষ আপনারা যারা শুনছেন তারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন তো কথাগুলো ঠিক বলছি কিনা। এই মাসের 10 তারিখ, নভেম্বর মাসের 10 তারিখ কি ঘটেছিল? নরেন্দ্র মোদী যে বাড়িতে থাকেন তার থেকে 15 কিলোমিটার দূরে লালকেল্লা দিল্লির, অমিত শাহ যেখানে থাকেন সেখান থেকে 12 কিলোমিটার দূরে দিল্লির লালকেল্লা, অবাধে বিস্ফোরণ হলো, 9 জন মানুষ মরে গেলেন। বলে ও তো ভারতীয়, ওরা তো মরার জন্যই জন্মেছে, তাই তো। দিল্লির রাজধানী, প্রধানমন্ত্রীর বাসভবন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন থেকে 12 কিলোমিটারের মধ্যে বিস্ফোরণ। দায় কার? দায়িত্ব কার? প্রশ্ন করব না? ভারতবর্ষের মানুষ জানতে চাইবে না যে দায় কে নেবে? একটা স্টেটমেন্ট সুমন বাবু, আজ পর্যন্ত 10 তারিখে ঘটনা ঘটেছে, আজ 25 তারিখ অতিক্রান্ত, 15 দিন হয়ে গেছে। একটা বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী দিল্লির ব্লাস্ট নিয়ে, লালকেল্লার ঘটনা নিয়ে একটা বিবৃতি এসছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। জবাবটা চাইবে না ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ? আর তুমি নরেন্দ্র মোদী ভারতবর্ষে বলে বেড়াচ্ছ জঙ্গলরাজ। নিজে তো জঙ্গলরাজ তৈরি করেছেন অমিত শাহের সঙ্গে নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে। জঙ্গলরাজ কার সৃষ্টি? পেহেলগাঁওটা জঙ্গলরাজ নয়, দিল্লির ঘটনা জঙ্গলরাজ নয়। পেহেলগাঁওয়ের ঘটনায় আজ পর্যন্ত একজন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একজন অফিসার সাসপেন্ড হয়েছে, কৈফিয়ত দিয়েবেন? আইবি চিফ, তাকে এক্সটেনশন দিয়ে দেওয়া হয়েছে। যার তিরস্কৃত হওয়ার কথা, যার চাকরি যাওয়ার কথা, তার এক্সটেনশন হচ্ছে। সুশাসনের রাজত্ব, নরেন্দ্র মোদী অমিত শাহের রাজত্ব। আর বাংলায় এসে বলবে ঘুষপেটিয়া, সব জায়গায় বলবে ঘুষপেটিয়া। আরে ঘুষপেটিয়া যদি এসেই থাকে, অমিত শাহ দায়ী। বর্ডার সিকিউরিটি তো আপনার, আপনি পদত্যাগ করছেন না কেন? পেহেলগাঁওয়ের ঘটনার জন্য পদত্যাগ করেননি কেন? দিল্লির ঘটনার জন্য কেন পদত্যাগ করছেন না অমিত শাহ? জবাবটা দিন। আজ তো ভারতবর্ষটাকে বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়ে দিয়েছেন অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী। ওই জহরবাবু কিছুক্ষণ আগে বলতে গিয়ে মুখ ফসকে হয়তো একটা কথা বলে ফেলেছেন, আমি দেখলাম ওখান থেকে কৌস্তব বাগচি ভীষণ চিৎকার করে উঠলেন। ঠিকই করেছেন, আপনি বিজেপি পার্টি করেন, বিজেপিকে ডিফেন্ড করছেন, আপনার নেতাকে ডিফেন্ড করছেন, বুঝতে পারি তার মানে। কিন্তু একথা তো সত্যি, তিনি সম্পূর্ণ অপদার্থ এবং ব্যর্থ। আমি অমিত শাহের কথা বলছি, তার তো পদত্যাগ করা উচিত, দেশের মানুষের কাছে কৈফিয়ত দেওয়া উচিত। আর তিনি এবং তার যিনি গুজু ভাই, গুজরাটি ভাই, তার নাম শ্রীযুক্ত নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, তিনি সমর্থন করছেন, তিনিও নীরব। তাহলে বাংলাদেশি যদি এসেই থাকে পশ্চিমবাংলা, দায় কার? কে দায়ী? আমি একটা তথ্য দিই সুমনবাবু আপনাকে। ডক্টর মনমোহন সিং ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন 2004 সাল থেকে 2014 সাল, টানা 10 বছর। শুধু ফরেনার্স, এই যে অবৈধ ইল্লিগাল ফরেনার্স, অবৈধ অনুপ্রবেশী বলুন বা বিদেশি বলুন, ওনার 10 বছরের রাজত্বে ডক্টর মনমোহন সিং এর ইউপিএর সরকার, উনি ভারতবর্ষ থেকে বের করে দিয়েছিলেন
82,646 জনকে, 82,646 উনি বিতাড়িত করেছিলেন ভারতবর্ষ থেকে। আর সুশাসনের রাজা নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ 2014 সালের মে মাস থেকে 2024 সালের জুন মাস, এই মাফ করবেন 2024 সালের ডিসেম্বর মাস, ভারত সরকারের রিপোর্ট, আমার নয়, ফরেন ট্রাইব্যুনালের রিপোর্ট, সুশাসন বাবু, শ্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, তাদের জমানায় বের করে দেওয়া হয়েছে 3,227 জন। 10 বছরের মনমোহন সিং এর সরকার বের করে দিয়েছে ভারতবর্ষ থেকে বিদেশি অবৈধ প্রবেশকারী 82,646, আর নরেন্দ্র মোদীর কর্মঠ সরকার 3,227 জন। তারা বলবেন ঘুষপেটিয়ার গল্প। মানব শোভনবাবু? কেউ মানবেন? উত্তর দিন। পশ্চিম বাংলাটা চাই। একটু আগে শোভনবাবু আপনি বলছিলেন না যে অন্য কিছু নিয়ে আপত্তি নেই, হঠাৎ 1 কোটি বাদ যাবে বলে দিচ্ছেন একজন 1 কোটি 20 লক্ষ বাদ দিতে হবে। এটা তো টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনকে। ওখানে আবারও বলছি, অমিত শাহের চাকর, আমি আপনার এই অনুষ্ঠানে এই নিয়ে 5 বার বলছি, অমিত শাহের চাকর জ্ঞানেশ কুমার, ওর সেক্রেটারি ছিল, তাকে বসানো হয়েছে নির্বাচন কমিশনার করে। অমিত শাহ তার প্রভু, সে যা নির্দেশ দেবে সে পালন করবে। এদের একটা হিসেব আছে জানেন সুমনবাবু, হিসেবটা হচ্ছে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলাটা চাই যে কোনো উপায় দখল করতে হবে। কেন নরেন্দ্র মোদী সব জায়গায় জিততে পারেন, পশ্চিমবাংলা কেন পারেন না? কেন বারবার 2016 সালে এসে মুখ থুবড়ে পড়েন মমতা ব্যানার্জির কাছে? কেন 2019 সালের লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েন? কেন 2021 সালে ওই নরেন্দ্র মোদী অমিত শাহরা বলেছিলেন আগলি বার 200 পার? কটায় থেমে গিয়েছিলেন? 77টা, 77। 2024 সাল কে বলেছিল আগলি বার 35 পার? লোকসভা নির্বাচন 42টা আসন পশ্চিমবাংলায়, 35টা পাবে। কতই থেমে গিয়েছিলেন? 12। ভারতবর্ষে সব রাজ্য জিতি, পশ্চিমবাংলায় ধাক্কা খাই। সুতরাং ঘুরপথে জ্ঞানেশ কুমারকে দিয়ে বাংলা দখল করতে হবে। উপায় বলে উপায় একটা আছে, পরিসংখ্যান বার করেছেন যে তৃণমূল 42 লক্ষ ভোটে এগিয়ে আছে বিজেপির থেকে গত নির্বাচনে। সুতরাং কায়দা করে পশ্চিমবাংলা থেকে 75 থেকে 80 লক্ষ লোকের নাম্বার দিয়ে দাও, সোজা অঙ্ক। রাজনৈতিক মূর্খ, আবার বলছি রাজনৈতিক মূর্খ। তার কারণ যাদের সৈনিকই নেই তারা যুদ্ধ লড়বে। সুমনবাবু একটু আগে বোধহয় জওহরবাবুই বলছিলেন না, অন্য কোন এক বক্তা বললেন, এই যে বিএলএ বুথ লেভেল এজেন্ট, কেন একা তৃণমূল ঘুরে বেড়াচ্ছে 80,000 বুথ পশ্চিমবাংলায়, কর্মীই নেই। তা আমরা কি কর্মী সাপ্লাই দেবো? কর্মী চাইছেন কৌস্তববাবু, কিছু সাপ্লাই দেবো আমরা? নাকি দীপশিতা দেবী অনেক কথা বললেন সাপ্লাই দেবো আপনাদের? আপনি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা বলছিলেন, আর সুনীল গঙ্গোপাধ্যায়ের আমিও খুব ভক্ত জানেন। উনি জ্যোতিবাবু বুদ্ধবাবুকে উদ্দেশ্য করে জীবনের শেষ দিকে সেই 2004-05 একটা কবিতা লিখেছিলেন, কেউ কথা রাখিনি। আমি ভেবেছিলাম ওই কেউ কথা রাখিনি কবিতাটা হয়তো আপনি বলবেন, আমি জানি বিপাকে পড়ে যাবেন, ব্যাকফুটে চলে যাবেন, তাই পাশ কাটিয়ে গেছেন। কর্মী তৈরি করুন। আজকে যে ঘটনা সুমনবাবু ঘটছে, আপনারাও টিভিতে বারবার দেখাচ্ছেন দুটো জায়গা। আজকেও যেটা উঠে আসছে সেটা হচ্ছে স্বরূপনগর। দুটো ছবি আপনারা এবিপি আনন্দ লাগাতার দেখাচ্ছেন, একটা স্বরূপনগর উত্তর 24 পরগনায়, আর একটা কৃষ্ণগঞ্জ নদিয়ার। আপনারা বারবার দেখাচ্ছেন এই দুটো জায়গা। আচ্ছা সুমনবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, ওই বলছি মানুষ বিচার করবে। স্বরূপনগরটা কোন লোকসভা কেন্দ্রের মধ্যে? বনগাঁ লোকসভা। 2019-এও বিজেপি জয়ী, ওই শান্তনু ঠাকুর, আর 2024-এও শান্তনু ঠাকুর জিতে সেখান থেকে মন্ত্রী। ঘোষপেটিয়া কি শান্তনু ঠাকুর নিজের বৈতরণী পার করার জন্য ঢোকাচ্ছেন অমিত শাহের সাহায্যে? এক। দ্বিতীয় নম্বর, ওই কৃষ্ণগঞ্জ রানাঘাট লোকসভার মধ্যে, রানাঘাট 2019-এও
বিজেপি জয়ী, 2024-এও বিজেপি জয়ী। কারা ঢুকিয়েছে শোভনবাবু? ওটা বিজেপি দল থেকে অমিত শাহকে দিয়ে ঢোকানো হচ্ছে। সেই জন্যই যে বিএসএফ নীরব। আমরা যদি ঢুকিয়ে থাকি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আশ্রয় দিয়ে থাকে, তৃণমূল কংগ্রেস জিতত তো। তা বারবার তৃণমূল কংগ্রেস ওখানে হাঁটছে কেন? কাদের সাহায্যে ঢুকছে? অঙ্ক কষে। আর এবার ওই অঙ্কে কাজ হচ্ছে না। এবার অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে এবার জ্ঞানেশ কুমার, ভোটার তালিকা থেকে নাম্বার দিয়ে দাও, অনায়াসে জিতে যাব। সুমনবাবু, আপনি কোনোদিন দেখেছেন এখানে প্রাক্তন যিনি আমাদের নির্বাচন পরিচালক ছিলেন রাজ্যের, তিনি বসে আছেন, জহরবাবু। আমি জহরবাবুর কাছেই প্রশ্ন করছি, একটু ওপেন ফোরামে আমাকে বুঝিয়ে দেবেন তো। এসআইআর তো ডিক্লেয়ার হলো, ভালো কথা। প্রথম কথা হচ্ছে এসআইআর বলে কিছু হয় না, সেটা আপনি একেবারে সঠিক কথা বলেছেন, আমার যেটুকু জানা আছে। এমনকি নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে মিথ্যে কথা বলেছে। সুপ্রিম কোর্টে 2 জজ সাহেবের ডিভিশন বেঞ্চ, ওই জাস্টিস সূর্যকান্ত আর জাস্টিস বাগচি যখন জিজ্ঞাসা করেছিলেন দয়া করে 2002 সালের এসআইআর এর নোটিফিকেশনের কপিটা জমা দিন, ওরা গিয়ে বলল ওই নোটি পাওয়া যাচ্ছে না, ইলেকশন কমিশন থেকে নাকি হারিয়ে গেছে। মিথ্যাবাদী। যারা সুপ্রিম কোর্টকে মিথ্যে কথা বলে তাদের আর কি বলবো বলুন? কিছু বলার নেই। সুপ্রিম কোর্টের কথা কে মানছে? নরেন্দ্র মোদীই তো মানে না। সুপ্রিম কোর্ট তো অর্ডার দিয়েছে 100 দিনের কাজের টাকা বাংলার মানুষের জন্য অবিলম্বে রিলিজ করতে হবে। মেনেছে? 1.5 মাস হয়ে গেছে, 1.5 মাস অতিক্রান্ত, মেনেছে। দ্বিতীয় কথা যেটা আমি বলছি, যে কথাটা প্রসঙ্গটা বলতে গিয়ে এটা বললাম, আমি শেষ করে দিচ্ছি। শোভনবাবু আর 1 মিনিট টাইম আমায় দিন। জহরবাবুর কাছে, যে জহরবাবু আপনি এই ব্যাপারে প্রাজ্ঞ ব্যক্তি, আপনি একটু ওপেন ফোরামে আমায় উত্তরটা দেবেন তো। এসআইআর ঘোষণা হয়ে যাওয়ার পরে 4 তারিখ থেকে এসআইআর শুরু হয়েছে, হঠাৎ 13 তারিখে নির্বাচন কমিশন আর একটা নোটিফিকেশন জারি করলেন। এটা করা যায়? কি করলেন? এক আইনে শুরু হলো, খেলার মাঝপথে গিয়ে আইন বদলে গেল। কি আইন হয়ে গেল? বিএলএ মানে হচ্ছে বুথ লেভেল এজেন্ট। বিজেপি জোগাড় করতে পারছে না। এখানে বসে আছে ভূপেন্দ্র যাদব, সে কোথাকার যাদব ভগবান জানে, সে এখানে ঢুকে পড়েছে, ক্যাম্প করে বসে আছে। ওই যেমন অমিত শাহ বিহারে বসেছিলেন, দিল্লিতে বোম ফুটছে, কোনো ভুরুক্ষেপ নেই, নির্বাচন জিততে হবে। ভূপেন্দ্র যাদব হচ্ছে ভারতবর্ষের নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের ওই আপনার এনভায়রনমেন্ট মিনিস্টার, পরিবেশ দপ্তরে। দিল্লির মানুষ মুখে মাস্ক নিয়ে ঘুরছে, আর ওই এয়ার পিউরিফায়ারের বিক্রি নাকি দ্বিগুণ হয়ে গেছে দিল্লিতে, সবাই বাড়িতে লাগাচ্ছে। আর পরিবেশ মন্ত্রী কোথায়? বাংলায় ভোট করছে। তার তো দরকার নেই, এরা তো নির্বাচনের জন্য মন্ত্রী হয়েছে, তার বাইরে তো কোনো কাজ নেই। আমি যে কথাটা জহরবাবুকে বলছিলাম, হঠাৎ 13 তারিখে আইনটা পাল্টে দেওয়া হলো কেন? বিজেপির বুথে এজেন্ট নেই, তাই বলে দিল গোটা বিধানসভার মধ্যে যে কোনো ভোটার গিয়ে অন্য কোনো বুথেও এজেন্ট হতে পারে। এটা আমি কোনোদিন দেখিনি, শুনিও নি। কেন গত পরশুদিন বিএলওদের নির্দেশ দেওয়া হলো যে 25 তারিখ মানে আজকের মধ্যে সমস্ত এনিউমারেশন ফর্ম দিতে হবে বা জোগাড় করে নিয়ে জমা দিয়ে দিতে হবে? কিসের জন্য? তাহলে কতদিনের এসআইআর? 21 দিন। 4 তারিখ তো শুরু হয়েছে, 4 তারিখে শুরু হয়েছে। কথা ছিল 4ই ডিসেম্বর পর্যন্ত ফর্ম দেওয়াও যাবে, নেওয়াও যাবে। এখন বলেছে না, 25 তারিখ পর্যন্ত। কতবার আইন পাল্টাবেন? কতবার? কারণ পুরো জিনিসটাকে ঘোটালার মধ্যে নিয়ে গেছেন এবং ঘুরপথে পেছনের দরজা দিয়ে বাংলার ক্ষমতা দখল করার চেষ্টা করছে। আরে বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নাও দুর্বৃত্ত। এই বাংলায় তোমাদের মতো শয়তানদের, তোমাদের মতো সমাজ বিরোধীদের কোনো স্থান নেই। আর যারা শুধু ভোট রাজনীতি বোঝে, উন্নয়নের বিরুদ্ধে যারা, তাদের জন্য বলে দিচ্ছি, নরেন্দ্র মোদী যখন প্রচারে আসবে 2 কোটি বছরে বেকারের চাকরি যেন সঙ্গে করে নিয়ে আসে, বাংলার মানুষ কিন্তু জানতে চাইবে। 15 লক্ষ টাকা ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকেছে কিনা মানুষ জানতে চাইবে। সেন্ট্রাল গভর্নমেন্টের কতগুলো ইন্ডাস্ট্রি হয়েছে তার জবাব কিন্তু বাংলার মানুষকে দিতে হবে। একদিকে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, আরেকদিকে থাকবে বিজেপির কুৎসা। উন্নয়নের জয় হবে, কুৎসা আবার পরাজিত হবে বাংলার বুকে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ সমিতদা। আমি একটা জিনিস বুঝতে পারছিলাম যে সমিত চক্রবর্তীর পোডিয়াম দুর্জয় ঘাঁটি, তার কারণ পরের বক্তা কখন সময় পাবেন সেটা বুঝতে পারছিলাম না। এই হালকা রসিকতা দিয়েই যখন শুরু করলাম, সমিতদা
নির্মলা সীতারামনের স্বামীকে বিশেষ গুরুত্ব দিলেন। আমি বলছি কে এরকম দিব্যি দিয়েছেন যে জাগতিক যাবতীয় বিষয়ে নির্মলা সীতারামনের সঙ্গে তার স্বামীকে একমত হতে হবেন? দুজনে শিক্ষিত, আলোকপ্রাপ্ত, দুজন প্রাইভেট ইন্ডিভিজুয়াল, তাদের সম্পূর্ণ বিপরীত মেরুর দুটো মত থাকতেই পারে। আমি বলছি যে আমি নিশ্চিত যে বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে সমীর চক্রবর্তী জাগতিক সমস্ত বিষয়ে একমত আমার মনে হয় না। আর যদি হুবহু একমত হন সব বিষয়ে, সেটা খুবই অস্বাভাবিক, আমি বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা, জোকস অ্যাপার্ট, এবার উইথ আ ভেরি সিরিয়াস নোট, দেখুন আমি মনে করি যে লালকেল্লায় যে বিস্ফোরণ হয়েছে একেবারে দিনের পর দিন আমি শো করেছি গাফিলতি। কেন গাফিলতি তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি, কিন্তু পাশাপাশি সমীরদা এইটাকে একেবারে অগ্রাহ্য কী করে গেলেন যে তারপর ভুটানের মাটি থেকে প্রধানমন্ত্রীত্ব বক্তৃতার মধ্যে স্পষ্ট এই নিয়ে বিবৃতি ছিল। সেই দিন যেদিন বিস্ফোরণ হয়েছে অমিত শাহর সাংবাদিক সম্মেলন ছিল। অ্যান্ড আই রিপিট, আমি মনে করি গাফিলতি, কিন্তু তা বলে প্রধানমন্ত্রী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই বিষয়ে মুখ খোলেননি, এ তথ্য সঠিক নয়। ঠিক যেমন সেটা অন্য প্রসঙ্গ, আমি বললাম তো গাফিলতি আমি বিশ্বাস করি। কিন্তু অন্য প্রসঙ্গে আমায় বলতেই হবে যে এর আগে একাধিকবার প্রথম অনুষ্ঠানে প্রবলভাবে জ্ঞানেশ কুমারকে চাকর বলেছিলেন সমীরদা। আমি বলেছিলাম যে এটা আমার আপত্তি আছে। পরের অনুষ্ঠানে সমীরদা আবার সেখান থেকে সরে গেছিলেন, শব্দটা বলেননি। কিন্তু পরে আমি ভেবে দেখেছি, দেখুন পাবলিক সার্ভেন্টের এক্স্যাক্ট বাংলা করা তো ভৃত্য চাকর কিছুভাবে একটা করা যায়, যার ফলে কানে হয়তো খুব খারাপ শুনতে লাগে, কিন্তু এর একটা সাহিত্যিক ব্যাখ্যা দেওয়া যায়। কিন্তু চাকরের সঙ্গে প্রভুটা যোগ করে সমীরদা যেখানে চলে গেলেন, আমার খুব জানতে ইচ্ছে করছিল যে রাজীবা সিনহার প্রভু তাহলে কে ছিলেন। আমার তো জানা নেই, সমীরদা নিশ্চয়ই জানা আছে। আমার আবার শক্তি চট্টোপাধ্যায় মনে পড়ে গেল, এতবার সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা হলো যে প্রভু নষ্ট হয়ে যায়। আমি বলছি সত্যি নষ্ট হয়ে যাওয়ার অবস্থা। সমীরদা উত্তেজনার বসে রিপিটে দেখবেন যে মুখ থুবড়ে পড়ল বিজেপি বহুবার। সত্যিই তো এই রাজ্যে বহু নির্বাচনে বিজেপি মুখ থুবড়ে পড়েছে, কিন্তু তার মধ্যে 2019টা কী করে ধরলেন? আমি ধরে নিচ্ছি ওটা সমীরদার স্লিপ অফ টাং হয়েছে। আচ্ছা, কেউ কথা রাখেনি বাম আমলের শেষের দিকে, বাদ দিন। আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি 1993 সালে, আমি রচনায় কোট করেছিলাম কেউ কথা রাখেনি। সুনীলদা আমার ধারণা লিখেছিলেন 7-এর দশকে শুরু অথবা শেষের দিকে, আমি বাড়ি গিয়ে দেখে আপনাকে বলতে পারবো। কিন্তু এর সঙ্গে বামফ্রন্টের কথা না রাখার সব কিছুই চলতে পারে এখন। কিন্তু সমীরদা খুব ইন্টারেস্টিং একটা শুরু করেছিলেন যে আপত্তিটা কোন জায়গায়। দেখুন আপত্তিটা অনুপ্রবেশের ঠিক কোন জায়গায় জানেন? দেখুন ভাবতে বিস্ময় লাগে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে এই বিতর্ক ওই স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের কাছে যারা বসে আছেন শুধু তাদের নিয়ে হচ্ছে না, বছরের পর বছর যারা রাজনীতি করেন তাদের ঘিরেও এই এসআইআর আবহে রীতিমতো সংশয়ের বাতাবরণ তৈরি হয়েছে। গত সপ্তাহে একটার পর একটা ঘণ্টাখানেকের শোয়ে একেবারে আমার দর্শকরা সেটা উপলব্ধি করেছেন। তৃণমূল কংগ্রেস নানা নথি দিয়ে দাবি করছে যে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার নাকি বাংলাদেশের নাগরিক। আবার অন্যদিকে তৃণমূলের যে প্রার্থী আলো রানী সরকারকে হারিয়ে স্বপন মজুমদার বনগাঁ থেকে জিতেছিলেন, সেই আলো রানী বাংলাদেশের নাগরিক। এই অভিযোগে স্বপন মজুমদারই কলকাতা হাইকোর্টের দুটো বেঞ্চের দ্বারস্থ হন, প্রথমে সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চ। কিন্তু এই অভিযোগ পাল্টা অভিযোগের গল্পটা এখানে শেষ হয় না। কেন জানেন? ভাবুন 2016 সালে এই আলো রানী সরকারই বিজেপি প্রার্থী হিসেবে বীজপুরে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আবার প্রায় একই রকমভাবে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে তৃণমূল নেতারা দীর্ঘদিন ধরে বাংলাদেশি বলে আক্রমণ করছেন। সেই নিশীথ প্রামাণিককেই যখন 2018 সালে যুব তৃণমূলের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক করা হয়েছিল, তখন নিশীথ প্রামাণিক কি বাংলাদেশি ছিলেন না? আমি জানি না, উত্তর খুঁজছি। আবার মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন অনুপ্রবেশকারী কিনা হাইকোর্টের নির্দেশে তার প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে এবং প্রশাসনিক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং রাজনীতির নেতা নেত্রীদের স্তরেই যদি ভারতীয় নাগরিকত্ব নিয়ে সংশয় থাকে, তাহলে এই দলগুলোর পক্ষে অনুপ্রবেশ নিয়ে বলার সত্যি কি কোনো মুখ থাকে? আর পুলিশ প্রশাসন, বিএসএফ এর ভূমিকা বারবার উঠছে। আমি বোয়াদাকে একবার দেখিয়ে দিই যে এবছরই 2025 সালের 2রা জানুয়ারি নবান্নে প্রশাসনিক বৈঠকে ঠিক কী ভাষায় স্বয়ং মুখ্যমন্ত্রী সরাসরি তাঁরই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। একেবারে পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিএসএফের সঙ্গে অ্যাডজাস্ট করে তাঁরই পুলিশ প্রশাসন এই রাজ্যের লোক ঢোকাতে সহায়ক হচ্ছে। আমি বলছি একেবারে কোনো অ্যাম্বিগুইটি ছিল না। কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী?
একবার দেখিয়ে দেবো। আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে, চিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। প্রতিবাদ কেন হয়নি? যখন ঢুকে যাচ্ছে, কোথায় যাচ্ছে? ডিএমদের কাছে ইনফরমেশন থাকে কোথায় যাচ্ছে, তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি। দেখুন, এরপরে আর অন্তত সমীরদার কোনো সংশয় থাকবে না যে কিভাবে পুলিশের একাংশ বিএসএফ এর সঙ্গে হাত মিলিয়ে এ রাজ্যে লোক ঢোকাতে সাহায্য করছেন, স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন। কিন্তু তথ্যের কথা হলো, আমি একবার তথ্যের খাতিরে পরবর্তী বক্তার কাছে যাওয়ার আগে বনগাঁর কথা বলছিলেন, বনগাঁ লোকসভা কাণ্ড। সত্যি তো, বনগাঁয় তৃণমূল কংগ্রেসের গত লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছিল। 70,000-এরও বেশি ভোটে বিজেপির শান্তনু ঠাকুর জয়ী হয়। 9টি বিধানসভার মধ্যে 6টিতে শান্তনু ঠাকুর এগিয়েছিলেন। একমাত্র তৃণমূল কংগ্রেসের মান বাঁচিয়েছিল স্বরূপনগর, যেখানে 39,000-এরও বেশি ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের লিড ছিল। কিন্তু এই তথ্যটা দিলাম, যেহেতু সমীরদা স্পেসিফিক্যালি স্বরূপনগরের কথা বললেন, এই তথ্যটা দিলাম এইটা প্রমাণ করতে নয় যে ও আচ্ছা স্বরূপনগরে তৃণমূল কংগ্রেস, ওই জন্য স্বরূপনগরে ওই বাংলাদেশিরা এসেছেন। না, তার কারণ তারা তো নিজেরাই অন ক্যামেরা বলছেন তারা বাইরে থেকে এসেছেন। ওই স্বরূপনগরে কেন তারা আছেন, বিএসএফ এবং রাজ্য প্রশাসনের ভূমিকা কি, আমার প্রত্যেক বক্তা শেষ হয়ে যাওয়ার পর ওপেন ফোরামে যাওয়ার আগে আমি খুব স্পষ্ট করে সংখ্যা এবং তথ্য আপনাদের সামনে রাখব। আবার বলছি, এই তথ্যটা আমি স্বরূপনগরের দিলাম, এইটা বলতে নয় যে ওই কারণে স্বরূপনগরে এই ভিড়টা হয়েছে। ভিড়টা কেন হয়েছে, ভিড়টার মোডাস অপারেন্ডি কি, ভিড়টা নিয়ে বিএসএফ এবং রাজ্য প্রশাসন কি করছে, একেবারে স্পষ্ট তথ্য দিয়ে জানাবো প্রত্যেক বক্তা তাদের বক্তব্য শেষ করার পর। আপাতত আমার পরের বক্তা বিজেপি নেতা রিতেশ তিওয়ারি। বহুদিন পর রিতেশ আবার বিতর্কের মঞ্চে। ধন্যবাদ সুমনদা, সকলকে নমস্কার। প্রায় নজরুলদাকে বাদ দিলে সবার বলা হয়ে গেছে। আমি বুয়াদার যে বক্তব্য সেটাকে সামনে রেখেই আমি নিজের কথা না বলে, যেহেতু আমি আমাদের দলের পক্ষ থেকে শেষ বক্তা, তো যে অভিযোগগুলো আমাদের পক্ষে বলা হয়েছে তার উত্তর আমি দিতে চাই। বুয়াদাকে আমি 30 বছর ধরে চিনি। 96 সালের শামপুকুর বিধানসভার তিনি প্রার্থী, তখন থেকে তাকে চিনি। তৃণমূল কংগ্রেসে বুয়াদা যেদিন জয়েন করলেন সেদিন থেকে থাকছে পরিবর্তিত বুয়াদাকেও আমি চিনি। আজকে তিনি যা যা বলেছেন, এই বুয়াদা যখন প্রণব মুখার্জির সঙ্গে ঘুরে বেড়াতেন তখন কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের পরিচালনার ক্ষেত্রে তার কি অভিমত থাকতো সেটা যারা পুরনো দিনের রাজনীতির খোঁজ খবর রেখেছেন তারা হয়তো জানেন। তিনি পরিষ্কার বলে দিলেন, এমন মনে হচ্ছে যে 2014 জুন মাসে 26 তারিখ যে বিজেপির সরকার গঠন হয়েছে তারপর থেকে এই দেশের মধ্যে ইনফিল্ট্রেশন শুরু হয়েছে। আমি বুয়াদা সহ বাকি সকলের স্বার্থে আমি বলতে চাই, আপনারা 3 জন আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে কোট করব। ইন্দ্রজিৎ গুপ্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, 2 জন প্রধানমন্ত্রী ছিলেন, একজন যদি আমি ভুল না হয় ফ্যাকচুয়াল তাহলে ইন্দ্র কুমার গুজরাল এবং এইচ.ডি. দেবেগৌড়া। ওই সময় তার পার্লামেন্টের ফ্লোরে তিনি স্টেটমেন্ট করেছেন বাংলাদেশি ইল্লিগাল ইনফিল্ট্রেশন নিয়ে। একই সঙ্গে তিনি ছিলেন সিপিআইয়ের নেতা, তিনি 100% অ্যান্টি বিজেপি, যে তথাকথিত বামেদের যে রাজনীতি, তিনি অত্যন্ত ভদ্র মানুষ। তিনি মেদিনীপুর থেকে জিততেন, তার রাজনীতির মতাদর্শভাবে তার বিরুদ্ধে আমরা থাকতে পারি, কিন্তু তিনি মানুষ হিসেবে, তিনি একজন নেতা হিসেবে তার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি পার্লামেন্টে বাংলাদেশি ইলিগাল ইনফিল্ট্রেশনের সত্যতা স্বীকার করেছেন। একই সঙ্গে পরবর্তীকালে মনমোহন সিং সরকারের বারবার উদাহরণ দিচ্ছিলেন বুয়াদা, ওই মনমোহন সিং সরকারের এমওএস হোম শ্রীপ্রকাশ জয়সওয়াল তার পার্লামেন্টে বাংলাদেশি ইললিগাল ইনফিল্ট্রেশনের দেওয়া ইয়েটাও আজকেও ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, পারলে একবার পড়ে দেখে নেবেন। আমি আরও একটু পিছিয়ে যেতে চাই। নরসিংহ রাও প্রাইম মিনিস্টার, তার এমওএস ছিলেন PM সাঈদ,
তিনি রাজ্যসভার একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যসভায় তিনি ইললিগাল ইনফিল্ট্রেশন নিয়ে তার বক্তব্য কি ছিল, তিনি কি সংখ্যা দিয়েছিলেন সেটাও আজকের ডেটে অ্যাভেলেবেল আছে। বিষয়টা এমন, যখনই বাংলাদেশি ইনফিল্ট্রেশন নিয়ে কথা হয় সে কথাটাকে এমনভাবে রং চড়িয়ে বলা শুরু হয়। আর অদ্ভুত, পশ্চিমবঙ্গের মধ্যে দু ধরনের লোক রয়েছেন। এক ধরনের লোক সরাসরি রাজনীতি করেন, তখন তারা এক রকমের কথা বলেন, আবার কোনো সময় যখন বুদ্ধিজীবী হয়ে এক রকমের বক্তব্য রাখেন। সব মিলেমিশে কথার কাজ হয়। ওপার বাংলা থেকে কথা হয়, বোন দীপশিতা 1950 সালের কথা বলল, কেন 1950 সালে আসতে হলো এ প্রশ্ন কেউ বলবে না, বলবে 1947-এ এসছি, 50-এ এসছি, 71-এ এসছি, কেন আসতে হয়েছে এ কথা কেউ বলে না। কোন কারণে বাংলাদেশ থেকে এপারে হিন্দুদের আসতে বাধ্য করা হয়েছিল সেই পরিস্থিতি নিয়ে কেউ আলোচনা করবে না। ভারতবর্ষের মধ্যে যদি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাস করেছে, তো পারসিকিউশন যাদের হচ্ছে তাদের দেবে না তো সবাইকে দিয়ে কেন? এটা কি ধর্মশালা নাকি? আরে খারাপ লাগছে, আপনি যে বাড়িতে কাউকে ঢোকাবেন? পাশের বাড়ি একটা লোক কষ্টের মধ্যে আছে, তাকে একদিনের জন্য থাকতে দেবেন? দেশের বেলায় একরকম বিচার, নিজের বাড়ির বেলায় একরকম বিচার, এ দ্বিচারিতা হওয়ার উচিত নয়। দ্বিতীয় কথা, আপনি সরকারের বিরুদ্ধে এত কথা, এত অভিযোগের কথা আমরা দেখেছি। যে কোনো ঘটনা ঘটলে, সার্টেনলি যে ঘটনা দিল্লির বুকে ঘটেছে, 9 জন লোক মারা গেছেন, পরবর্তীকালে আবার চিকিৎসারত অবস্থায় একজন মারা গেছেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু তাতে কেউ বক্তব্য রাখেনি। গোটা ঘটনার ফলো আপ যদি দেখা যায়, ইদানিং কালে কাউন্টার টেরোরিজমকে নিয়ে একটা একজন ইন্সপেক্টর এবং একজন আইপিএস এর যে দক্ষতা, এই গোটা ঘটনায় প্রমাণ করেছে যে মানুষ যদি নিজের কাজের ওপরে যদি সিরিয়াস হয় সেটাকে কোন জায়গায় পৌঁছে দিতে পারা যায়। আমরা ধন্যবাদ জানাতে চাই এখান থেকে জম্মু শ্রীনগরের যিনি এসপি, তার দক্ষতা এই গোটা ঘটনাতে কিভাবে সাধারণ মানুষের নজর কেড়েছে। কিন্তু এর পরেও যারা মারা গেছেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আর ইন্টেলিজেন্স ফেলিওর, ইন্দিরা গান্ধী কি করে মরলেন? বাড়ির মধ্যে ঢুকে কি করে মারা গেল? কোথায় ছিল ইন্টেলিজেন্স? ঘরের মধ্যে প্রধানমন্ত্রীকে মেরে ফেলছে, সেবেলা ইন্টেলিজেন্স নেই। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বেন সিং কিভাবে মারা গেলেন? ওই সময় যদি ধরা হয় 84 থেকে নিয়ে 90 অবধি কত হাজার কিলিং হয়েছে, তার জন্য দায়ী কে? গোটা কাশ্মীর ধ্বংস হয়ে গেল 89-এর পর থেকে, তার জন্য দায়ী কে? ইন্টেলিজেন্স তখন ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে তাকে তুলে নিয়ে যাওয়া হলো, কোথায়? তখন ইন্টেলিজেন্স ছিল না। আজকে যারা ইন্টেলিজেন্স ফেলিওর নিয়ে কথা বলছেন, বারবার দিল্লির এক্সপ্লোশন নিয়ে কথা বলছে, পশ্চিমবঙ্গে 12টা এক্সপ্লোশন হয়েছে বিগত 12-13 বছরের মধ্যে, যেটা রেকর্ডেড। লোক মারা গেছে মেদিনীপুর থেকে শুরু করে মালদা, খাগড়াঘাট সহ একাধিক জায়গায়। কজন গ্রেপ্তার হয়েছে? কজনকে পুলিশ? তাদের সেখানে প্রকৃত তদন্তর জন্য কোর্টে গিয়ে এনআইএর দাবি জানাতে হচ্ছে। আজকে তারা যখন এসে এই ধরনের কুমিরের কান্না তাদের চোখের যখন দেখা যাচ্ছে, এটা খুবই হতাশা লাগে। রাজনীতির একটা সীমা, রাজনীতি করতে করতে প্রত্যেক কটা জিনিসের মধ্যে রাজনীতি করতে করতে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, যা কিছু হবে তার বিরোধিতা করতে হবে। এসআইআর বিহার নিয়ে তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি তিনি বললেন 16 দিন এসআইআর এর বিরুদ্ধে সর্বভারতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী পুরো গোটা বিহার জুড়ে ঘুরলেন। তিনি 16 দিন গোটা বিহারে ঘুরলেন, কিন্তু ওই ভদ্রলোক 15টি সভা করেছেন বিহারের নির্বাচনে। আমি বলবো এবিপি আনন্দ 15টার মধ্যে আজ থেকে দেখা শুরু করুক। 15টার মধ্যে একটা জায়গাতেও আমাদের সাধারণ কংগ্রেস সমর্থক, কংগ্রেস কর্মী, আরজেডি সমর্থক, আরজেডি কর্মীর কোথাও ভোট বাদ দেওয়া হয়েছে একটা অভিযোগ নেই। কারণ রাজনীতি করবেন, এক কথা বলবেন, আর ভোটার লিস্টের নাম বাদ গেছে তার কোনো প্রমাণ নেই। কারণ যখন সুপ্রিম কোর্টে তখন মামলা চলছে, রোজ বলা হচ্ছে যে আপনাদের বিএলএর লিস্ট দিন, আপনারা কার নাম কাটা গেছে তার একটা লিস্ট দিন। কোনো এফিডেভিটের মধ্যে দিয়ে তারা কেউ কোনো লিস্ট দিতে পারেননি। গোটা নির্বাচন হয়েছে, নির্বাচনের মধ্যে কেউ এটাও বলেননি যে আমাকে অমুককে ভোট দিতে দেয়নি, অমুকের ভোট অধিকার কেড়ে নেওয়া হয়েছে। যেই নির্বাচনের ফলাফল বেরিয়ে এলো, তার পরের দিন থেকে জ্ঞানেশ কুমারকে গালি দিতে শুরু করলেন। বুয়াদা আপনি ছিলেন না। এমএস গিল নিয়ে কোনোদিন কোনো কথা বলা হয়েছে?
MS গিলকে মন্ত্রী করেছিলেন আপনারা, MS গিলকে মন্ত্রী করেছিলেন, TN সেশনকে অটল বিহারী বাজপেয়ীর বিরুদ্ধে প্রার্থী করেছিলেন। আপনাদের মুখে এই সমস্ত কথা বানায় না। হ্যাঁ, TN সেশনের নাম ইতিহাসে লেখা আছে যে তিনি বাজপেয়ীজির বিরুদ্ধে প্রার্থী ছিলেন। তো যারা নির্বাচন কমিশন, নবীন চাওলা সোনিয়া গান্ধীর সম্পর্ক কি, নবীন চাওলা রাজীব গান্ধী ফাউন্ডেশনের সম্পর্ক কি, আলোচনা করলে সাথে ওটাকে নিয়েও আলোচনা করতে হবে। আমি নির্বাচন কমিশনের স্পোক্সপারসন নই। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ SIR চায়। তৃণমূল কংগ্রেস SIR এত ভীত কেন? যদি একটা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি হচ্ছে, তাতে তো তৃণমূলের ভয় পাওয়ার কথা নয়। সমস্ত জিনিসের মধ্যে যে মানুষকে ভয় ভীতি সে সঞ্চার তারা সৃষ্টি করেছেন, তার তো দরকার ছিল না। আপনারা যদি এত কাজ করেছেন, এত কাজ হয়েছে বাংলায়, এত কাজ করেছেন, তাহলে SIR হচ্ছে, তাতে অসুবিধাটা কোথায়? মানুষ ভোটার লিস্ট তৈরি হবে, মানুষ ভোট দেবে, যে জিতবে। ভোটের এখনো বাকি 6 মাস, তার আগেই এত চিন্তায় পড়ে গেলেন। একদিকে দুটো কথা একসাথে কন্ট্রাডিক্টরি। একদিকে বলা হচ্ছে নরেন্দ্র মোদী ব্যর্থ হয়েছেন, নরেন্দ্র মোদীর চাকরি দেননি, নরেন্দ্র মোদী পয়সা দেননি, নরেন্দ্র মোদী কোনো ডাইরেক্ট মানে পশ্চিমবঙ্গের জন্য কিছু করেননি, তাই SIR নিয়ে এসছেন। তাই আপনারা তো অনেক করেছেন। আপনারা চাকরি চুরি করেছেন, আপনার নেতা চাল চুরিতে জেলে গেছে, আপনাদের একের পর এক নেতারা অ্যারেস্ট হয়েছে, জেলে গেছে। এত কাজ তো আপনারাও করেছেন। তো ধৈর্য ধরুন। আমরা নিশ্চিত, আমরা চাই SIR, বাংলার মানুষ চায়, বাংলার মানুষ SIR চায়। আর যে একটু আগে 45 লক্ষের কথা বললেন বুয়াদা, যে 45 লক্ষ ভোটে তৃণমূল এগিয়ে আছে। হ্যাঁ, 45 লক্ষ ভোটে এগিয়ে আছে। আমরা 38% পেয়েছি, আপনারা 43। আপনারা কাছাকাছি 43 আছে, আমি বাড়িয়েই বলছি 42+ আছেন, আমি 43 ধরলাম, 5% ফারাক আছে। কিছুক্ষণ আগে আপনি কোট করছিলেন জহরবাবুকে, জহরবাবুর দেওয়ার যে ফিগার, সেই ফিগারেও 70 লক্ষ দাঁড়ায়। আমি আপনাকে, তখন আপনি কংগ্রেসে ছিলেন, তখন আপনি তৃণমূল জয়েন করেননি। এই মমতা, আমি সেটাই বলছি, আপনি কংগ্রেস নেতা। তৃণমূল কংগ্রেস 2002 সালে SIR ফাইনাল লিস্ট বেরোনোর পর মমতা ব্যানার্জি CPM সরকারের ইস্তফার দাবি করেছিলেন, যে ভোটের ডিফারেন্স আছে। কারণ 2001-এর বিধানসভা নির্বাচন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোটবদ্ধভাবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিল, এবং তাদের যোগ ভোটফল এবং বামেদের ভোটফল যদি কম্পেয়ার করা যায়, তখন তাদের ভোট বেশি ছিল। তো তারা সেই সময় ওই ভোটের ফাইনাল লিস্ট পাবলিশ হওয়ার পর মমতা ব্যানার্জি ইস্তফার দাবি করেছিলেন। আজকে রাতারাতি অবস্থান বদল। কারণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সরকারে আসার আগে তার ভূমিকা এক ছিল, তার কথা এবং কাজের মধ্যে বিস্তর ফারাক। আপনি কথায় কথায় বলছেন, একজন সারা ভারতবর্ষের মধ্যে একটা পলিটিশিয়ানের নাম বলুন, একজন মুখ্যমন্ত্রী বা একজন মন্ত্রীর নাম বলুন যিনি নিজের অফিসে বসে পলিটিক্যাল কথা বলেন। নিজের অফিসে বসে কোথাও দেখাতে পারবেন না। প্রত্যেকেই পলিটিক্যাল কথা পলিটিক্যাল মঞ্চে বলে, আর আপনার নেত্রী অফিসে বসে পলিটিক্যাল কথা বলছেন। একই সঙ্গে বসে রাজীব সিনহার কথা দুবার বললেন, আলাপন বন্দ্যোপাধ্যায়কেও বলা, রাজীব সিনহাকে দুবার বলা হয়েছে। আমি আপনার কথা বলিনি, রাজীব সিনহার নাম 2বার সুমনবাবু বলেছেন। তার আগে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রেখে কিভাবে নির্বাচন, কোন পরিস্থিতিতে উপাধ্যায় ছিলেন, সুশান্ত রঞ্জন উপাধ্যায়, তাকে কিভাবে কোন পরিস্থিতিতে তাকে রিজাইন করতে হয়েছিল বাংলার মানুষ দেখেনি। তো আজকে যত দোষ জ্ঞানেশ কুমার, আরে ব্যক্তি জ্ঞানেশ কুমারকে গালি দিয়ে কোনো লাভ নেই, এটা ইনস্টিটিউশন। আজ জ্ঞানেশ কুমার, কালকে আপনাদের নবীন চাওলা ছিলেন, আপনাদের MS গিল ছিলেন, আজ জ্ঞানেশ কুমার আছেন, কালকেও আবার অন্য কেউ হবেন। আপনারা অ্যাকচুয়ালি গোটা ঘটনাটা আপনারা এমনভাবে পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশনটাকে ব্যবহার করেন যে আপনারা ওইটাই ভাবছেন যে দিল্লিতেও হয়তো তাই হচ্ছে। আরে কোর্ট তো খোলা রয়েছে, আমরা তো বলছি না আপনারা কোর্টে যেতে পারবেন না। আপনারাও তো পার্টি হয়েছেন, লাস্টে পার্টি হয়েছেন আপনারাও। তো আপনাদের যদি মনে হয়ে থাকে যে SIR যেটা হচ্ছে এটা রাজনৈতিক অভিসন্ধি নিয়ে হচ্ছে, আপনাদের কাছে অবকাশ আছে, আপনি নিশ্চিতভাবে আপনারা যান সুপ্রিম কোর্টে। কিন্তু আমরা চাই
ত্রুটিমুক্ত ভোটার লিস্ট হোক, মানুষ নিজের ভোট নিজে দিক, এইটাই তো মানুষ চায়। ধন্যবাদ। ধন্যবাদ রিতেশ। আমি উল্টো দিক থেকে শুরু করি, সেটা হচ্ছে যে জ্ঞানেশ কুমারকে আক্রমণ করে লাভ নেই, রিতেশ বলল। আমি বলছি ব্যক্তি জ্ঞানেশ কুমারকে আক্রমণ করে লাভ নেই বলছে রিতেশ, কিন্তু বিজেপি যখন ব্যক্তি নবীন চাওলাকে সরাতে সরাসরি দেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বলেছিল যে নিরপেক্ষ কমিশনার নন, উনিকে সরিয়ে দেওয়া হোক, আমি বলছি তখন তো সেটা ব্যক্তি নবীন চাওলাই ছিল। যাই হোক, ইন্টেলিজেন্স ফেলিয়ার নিয়ে এত কথা বলল রিতেশ, কিন্তু আমি বলছি 26/11 ঘটনার পর বিজেপির মূল অভিযোগ কি ছিল মনমোহন সিং সরকারের বিরুদ্ধে? যে সম্পূর্ণ ইন্টেলিজেন্স ফেলিয়ার, সেই জন্য গোটা সরকারের ক্যাবিনেটটার পদত্যাগ করা উচিত। ইন্টেলিজেন্স ফেলিয়ার বলে যদি কিছু না হয় তাহলে বিজেপি তো সেদিন 26/11 পর ইন্টেলিজেন্স ফেলিয়ারের কথা বলে ভুল করেছিল। কিন্তু দুটো তথ্য যেহেতু ও উল্লেখ করলো, আমার একেবারে পার্লামেন্টের নথি ধরে দেওয়াটা কর্তব্য। এক হচ্ছে 1995 সালের আগস্ট মাসে লোকসভায় দাঁড়িয়ে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী PM সাঈদ কোট আনকোট বলেছিলেন, বাংলাদেশি নাগরিকরা অনবরত ভারতে ঢুকেই চলেছে, যার ফলে সীমান্তবর্তী এলাকায় জনবিন্যাস পাল্টাচ্ছে, নতুনরা আসার ফলে আদি বাসিন্দারা আরও ভেতরে ঢুকে যাচ্ছেন। এইখান থেকে কাট্টু আসুন 1997 সালে 6ই মে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী CPI নেতা এবং এই বাংলার প্রবাদ প্রতিম রাজনীতিবিদ ইন্দ্রজিৎ গুপ্ত সংসদের ফ্লোরে দাঁড়িয়ে বলছেন, ভারতে প্রায় 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি বাংলাদেশি বৈধ নথি ছাড়া বসবাস করছে। তারিখটা আবার বলবো, 1997 সালের 6ই মে। পরিস্থিতি তখন এই রকম ছিল। কে বলছেন? দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু এই কথা ঠিক, আমি রিতেশের সঙ্গে একমত যে রিতেশের দল বিজেপি বহু দশক ধরে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সরব। আমি দেখছিলাম যে প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবেও নরেন্দ্র মোদী বারবার এই বাংলাদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। ধরুন 2012 সালে উত্তরপ্রদেশে নির্বাচনী সভা থেকে বলছেন, কোট আনকোট যাচ্ছি, বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের গাছাড়া মনোভাবের জন্য আমরা ক্রমশ দাসত্বের দিকে এগিয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকারের অক্ষমতার জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে, নরেন্দ্র মোদী বলছেন, তখনও প্রধানমন্ত্রী হননি। এই বক্তব্যের পর পাক্কা 13 বছর কেটে গেছে, তার মধ্যে 11 বছর স্বয়ং নরেন্দ্র মোদী এই দেশের প্রধানমন্ত্রী। প্রশ্ন উঠবে যে তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঠেকাতে তাঁর সরকারও ব্যর্থ হয়েছে। এবার আসি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়। তিনি গত লোকসভা নির্বাচনে আমাদের এই রাজ্যে প্রচারে এসে 23শে এপ্রিল করণদিঘির সভা থেকে বলেছিলেন, 2019-এ আপনারা 18টা সিট দিয়েছিলেন, মানে বাংলার মানুষকে বলছেন, তারপর রাম মন্দির হয়েছিল, এবার আমাদের 35টা আসন দিন, আমরা বাংলাকে অনুপ্রবেশ মুক্ত করব। আমি একবার দেখে নিই, তারপর একেবারে পরিষ্কার এই নিয়ে আমার প্রশ্ন আছে, প্রশ্নে আসবো। অমিত শাহ কি বলেছিলেন? आपने बंगाल वालों ने 19 में 18 सीटें दी और मोदी जी ने राम मंदिर का केस भी जीता, भूमि पूजन भी किया और प्राण प्रतिष्ठा कर जय श्री राम। अब आपने 18 सीटें दी तो राम मंदिर हुआ है 35 दे दीजिए, बंगाल को हम घुसपैठ से मुक्त करा देंगे भाइयों। এইখানেই সেই প্রশ্নটা যা সেদিনও তুলেছিলাম, আজও তুলব। আমাদের প্রশ্ন হলো, ক্ষমতায় আসা কিংবা না আসা, অথবা লোকসভায় বেশি আসন পাওয়া বা না পাওয়ার সঙ্গে অনুপ্রবেশ আটকানোর সম্পর্কটা কি? তাহলে কি লোকসভার ফলের ওপর BSF এর বেসিক কর্তব্য আর রুটিন দায়িত্বটাও আজকাল নির্ভর করে? আর সেই কারণেই যে কোনো রাজ্যে ভোট এলেই অনুপ্রবেশ ইস্যু হয়, অথচ BSF এর একাংশের অসাধুতা অথবা অদক্ষতার জন্যই আমাদের এই গোটা দেশটা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তের ভাষায় ধর্মশালার চেহারা নেয়। আর খানিকক্ষণ আগে এই মঞ্চের ওপর রিতেশ ধর্মশালা শব্দটা বলছিল না? এই প্রশ্ন কিন্তু বারবার আমাদের তুলতে হবে। যাই হোক, আমার পরের বক্তা প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। সঞ্চালক মহাশয়, ভদ্রমণ্ডলী, আলোচনার বিষয় খুব সহজ কথায়
এসআইআর এর কাটা ছেঁড়ায় এ রাজ্যের ভোট কোন পথে যাবে? এক কথায় উত্তর, অন্য কোনো পথে যাবে না। এ রাজ্যে ভোটে এত হিংসে হয় যে সমবায়ের ভোটেও কোর্টকে কেন্দ্রীয় বাহিনীর আদেশ দিতে হয়। কাজেই সীমান্তে বাংলাদেশের ভিড় যতই বাড়ুক কোনো উল্টো স্রোত বইবে না। যাদের নাম ভোটার তালিকায় থাকার কথা নয় তাদের নাম ঢোকানোর জন্য এই বারুইপুর এবং ময়নার ইআরও এবং এইআরওদের বিরুদ্ধে নির্বাচন কমিশন এফআইআর করতে বলেছিল, রাজ্য সরকার করেনি, নির্বাচন কমিশনও কিছু করেনি। এরপরে এ রাজ্যের কর্মচারীরা কি ভাববেন যে নির্বাচন কমিশনের কথা মতো তাদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে? এই যে তালিকা সংশোধন নিয়ে এত গন্ডগোল হচ্ছে তার দায় এ রাজ্যের শাসক দলের নেতাদের বিরোধিতা, এমনকি জবাই করার হুমকি দায়ী। কিন্তু নির্বাচন কমিশনের এই যে নেতারা এরকম বেআইনি কাজ করছেন তাদের বিরুদ্ধে ফলপ্রসূ কোনো ব্যবস্থা না নেওয়াও কি দায়ী নয়? আমাদের দেশের আইন অনুসারে পুলিশ সমেত যে কোনো সরকারি কর্মচারী যদি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে প্রচার করেন তাহলে তার চাকরিতে থাকার অধিকার নাই। কিন্তু আমাদের এ রাজ্যের পুলিশ অফিসাররা প্রকাশ্য সভায় কোনো একটা রাজনৈতিক দলকে জেতানোর কথা বলার পর চাকরিতে বহাল থাকেন। সংবিধানের 361 নম্বর ধারা অনুসারে মেয়াদকালে রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস শুরু করা যায় না, চালানোও যায় না। কিন্তু আমাদের রাজ্যের শাসক দলের স্বঘোষিত সবজান্তা এবং রুচিহীন মুখ ভ্যাংচা আইনজীবী এমপি রাজ্যপালের নামে থানায় এফআইআর এর কপি জমা দেন এবং আমাদের রাজ্যের পুলিশ অফিসাররা সে কপি গ্রহণ করতে বাধ্য হন। তো রাজ্যের প্রশাসন সংবিধানকেই মানে না, তারা ভোটকে অন্য পথে যেতে দেবে কেন? দেয় না, এখনো দেবে না। কেমন দেয় না? 21-এর ভোটে কি হয়েছিল আপনারা জানেন। বিধানসভা ছিল 26 বিধানসভার ভোট। অভিযোগ যখন উঠেছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলেছিলেন যে ভোট পরবর্তী হিংসার ঘটনা একটাও ঘটেনি। কিন্তু হাইকোর্ট নিযুক্ত মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে যে কমিটি তাদের রিপোর্টের 13 পৃষ্ঠায় ডিজির পরিসংখ্যান উল্লেখ করে বলেছিলেন যে ভোট পরবর্তী 49 দিনে 29টা খুনের, 12টা বলাৎকার যৌন হেনস্থার, 391টা গুরুতর জখম করার, 940টা অগ্নিসংযোগ লুটপাট এবং 562টা ভয় দেখানোর মোট 2000 হিংসার ঘটনা ঘটেছে। 50 দিনে 2000 মানে প্রতিদিনে 40টা হিংসার ঘটনা। আর পুলিশ মন্ত্রী কি বলছেন? একটাও ঘটেনি। আপনি পুলিশ মন্ত্রীর সততা নিরপেক্ষতার কথা একবার ভাবুন, তারপর ভোট কোন পথে যাবে সে কথা ভাববেন। এই 21-এর ভোটই এই রাজধানীর বুকে কাকুরগাছিতে অভিজিৎ সরকার খুন হয়েছিলেন। সিবিআই চার্জশিট দিলে রাজ্যের শাসক দলের একজন এমএলএ এবং 2 জন কাউন্সিলর আগাম জামিন নিতে বাধ্য হয়েছেন এবং থানার তৎকালীন ভারপ্রাপ্ত অফিসার এবং তদন্তকারী অফিসার এবং একজন হোমগার্ড গ্রেপ্তার হয়ে হাজতে গিয়েছেন। আপনি রাজ্যের শাসক দলের লোকদের পুলিশ অফিসারদের সঙ্গে মিলিত হয়ে খুনের হিংসাটা তো দেখুন, তারপরে ভোট কোন পথে যাবে আপনি ভাববেন।
এই 21 সালের ভোটেই বিজেপির টিকিটে জিতে মুকুল রায় এমএলএ হয়েছিলেন। ওই বছরই 11 জুন তিনি ঘটা করে তৃণমূলে যোগ দিয়েছিলেন। গণমাধ্যমে ছবি বেরিয়েছিল, আপনারা দেখেছেন। কিন্তু আমাদের স্পিকার সাহেবের চোখে শাসক রঙের চশমা। তিনি দেখতেই পেলেন না যে মুকুল রায় পদত্যাগ করেছেন, দলত্যাগ করেছেন। কিন্তু এ মাসের 13 তারিখ সেই 11 জুন 21 থেকেই তার সদস্য পদ হাইকোর্ট খারিজ করেছে। তাহলে আমাদের পদাধিকারীদের যে নিরপেক্ষতা, এ কথাটা আপনি ভাবুন। তারপরে তো আপনি ভোট কোন পথে যাবে সে কথা ভাববেন। 2022 সালের বিধানসভার পৌর ভোটে বিখ্যাত গায়ক দ্বিজেন মুখার্জি ভোট দিয়েছেন, কিন্তু তিনি মারা গেছেন 2018 সালে, 4 বছর আগে। তার মানে তালিকায় মরা ভোটারের নাম ছিল। ফলস ভোটিং এর বিরোধিতা করার জন্য সেখানে কোনো এজেন্ট ছিল না, এবং সেখানকার প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ অফিসাররা নিরপেক্ষ ছিল না। তো এরকম হলে ভোট অন্য পথে যাবে। 23 সালের পঞ্চায়েত ভোটে আমার বইয়ে আমি নাম ধরে তালিকা দিয়ে লিখেছি 64 জন লোক খুন হয়েছে। 64 জন খুন হলে জখম কতজন হয়েছে চিন্তা করুন। তাহলে তার জন্য বোমা, গুলি বন্দুক, লাঠি বল্লম, কোদালের ডামাট কতগুলো ব্যবহার হয়েছে ভাবুন। তো এই যে অস্ত্রওয়ালা গুন্ডারা ভোটকে অন্য পথে যেতে দেবে? যদি না দেয় তাহলে ভোট অন্য পথে যাবে কি করে? কিন্তু আমি এ কথা বলছি না যে কোনো অবস্থাতেই ভোট অন্য পথে যেতে পারবে না। পারবে যদি নির্বাচন কমিশন তালিকা থেকে মরা ভোটারদের নাম বাদ দিতে পারে, অস্তিত্বহীন ভোটারদের নাম বাদ দিতে পারে, নাগরিকত্বহীন লোকদের নাম বাদ দিতে পারে, একাধিক জায়গায় নাম থাকা লোকদের নাম বাদ দিতে পারে, এবং সব প্রকৃত ভোটারের নাম তুলতে পারে। যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ লোকদের প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ অফিসার নিযুক্ত করতে পারে, যদি রাজ্যের প্রশাসন অথবা দরকার হলে কেন্দ্রের প্রশাসন এই নিরাপত্তা দিতে পারে যে ইচ্ছুক যে কোনো ব্যক্তি ভোটে প্রার্থী হতে পারে, এবং ভোটের দিন ভোটার নিরাপদে তার বাড়ি থেকে বেরিয়ে বুথে গিয়ে নিজের পছন্দ মতো প্রার্থীকে নিজের ভোট নিজে দিয়ে বাড়িতে ফিরে এসে নিরাপদে থাকতে পারে, তাহলে ভোট অন্য পথে যাবে। আপনারা প্রশ্ন করতেই পারেন যে বর্তমানে যে অবস্থা, এটা কি সম্ভব? আমি বলবো সম্ভব। দেখুন, আমি এই রাজ্যে 33 বছর আইপিএস অফিসার হিসেবে কাজ করেছি। 80-র দশকে শিলিগুড়িতে বিধানসভার ভোটে ডিউটি করেছি। 90-র দশকে কলকাতা কর্পোরেশনের মুচিপাড়ায় ভোটে আমি ডিউটি করেছি। আগের ভোটে সেখানে গুলি চলেছিল, বোমা পড়েছিল, খুন খারাপি হয়েছিল। কিন্তু কমিশনার যখন আমাকে ওখানে ডিউটি দিয়ে বললেন যে ভোটটা ঠিকমতো করাতে হবে, আমি সব দলের নেতাদের নিয়ে বলে দিয়েছিলাম যে কেউ যদি বোমা ফেলতে আসে, কেউ যদি গুলি চালাতে আসে, তাহলে পুলিশ সরাসরি তাকে গুলি করবে। যদি মরে যায় মর্গে যাবে, যদি বেঁচে থাকে হাজতে যাবে, তারপর দেখা হবে কে। আমি বলছি, গুন্ডা বদমাশরা গুলি খেয়ে মর্গে যেতে চায় না, ভয় পায়, হাজতে যেতেও ভয় পায়। যখনই তাদেরকে গ্যারান্টি দেয়া হয় যে মর্গে তো যেতে হবেই না, হাজতেও না, তখনই তারা বীরত্ব দেখায়। এবং যদি আমি বলে দিয়েছিলাম সেরকম করে বলা হয়, তারা লেজ গুটিয়ে পালিয়ে যায়। সেই ভোটে একটাও গুলি চলেনি, একটাও বোমা পড়েনি, শান্তি শৃঙ্খলার সঙ্গে ভোট হতে পেরেছিল। আমি বলছি, আমি তো শুধু পুলিশ দেখেছিলাম। যাদের সব কিছু দেখার কথা, তারা যদি দেখেন
যে রাজ্যের কর্মচারীরা নিরপেক্ষভাবে কাজ করার চরিত্র হারিয়েছে। বাইরে থেকে লোক আনুন, আইন আপনাদেরকে সে ক্ষমতা দিয়েছে, তাহলে সে ক্ষমতা আপনি প্রয়োগ করবেন না কেন? আর যদি করেন তাহলে হবে, আর যদি না করেন তাহলে হবে না। এবং এইভাবে যদি ভোট পরিচালনা করেন, যে আপনি যে প্রিজাইডিং অফিসারকে নিরপেক্ষ করেন, পোলিং অফিসারকে নিরপেক্ষ করেন, পুলিশ অফিসারকে নিরপেক্ষ করেন, আপনারা বলুন তো প্রতি ভোটে কেন্দ্রীয় বাহিনী আসে না? কেন্দ্রীয় বাহিনী রাজ্যের প্রশাসনকে দেওয়া হয়, আর প্রশাসন তাদেরকে মানে ভোট রিগিং করার নীরব দর্শকও রাখে। কেন থাকবে তারা? নির্বাচন কমিশন আপনি এই কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব কোনো নিরপেক্ষ লোকের হাতে কেন দেবেন না? দরকার হলে কেন রাজ্যের পুলিশের ভার আপনি নিরপেক্ষ লোকের হাতে দেবেন না? যদি দিতে পারেন ভোট অন্য পথে যাবে, যদি না দিতে পারেন না দেন, ভোট অন্য কোনো পথে যাবে না, আগে যে পথে যেত সে পথেই যাবে। তাতে যত লোকের নাম বাদ যাক, যত লোকের নাম ঢুকুক, কোনো পরিবর্তন হবে না। অবাধ এবং সুষ্ঠু ভোট যদি আপনি না করান তাহলে ভোট অন্য পথে যাবে না। নমস্কার। ধন্যবাদ নজরুলদা। আমি এবার বলবো ঠিক যেটা বলেছিলাম, যে একেবারে সবার বলা শেষ হয়ে গেলে বলবো। দেখুন, দিনের পর দিন স্বরূপনগরের ওই হাকিমপুর সীমান্তে যারা বসে থাকছেন, তাদের সাজানো বাংলাদেশি বলে যারা সংশয় প্রকাশ করছেন, তারা একটা কাজ করুন না। আমাদের সৌভাগ্য এই মঞ্চের ওপর থেকে কেউ অন্তত সেই কাজটা করেননি। তারা, এই অবিশ্বাসীরা, উত্তর 24 পরগনার জেলা শাসক বা পুলিশ সুপারকে দিয়ে একটা প্রেস কনফারেন্স করিয়ে দেখান যে তারা বলছেন ওই এসপি বা ডিএম যে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীও স্বরূপনগরে আসেনি। চ্যালেঞ্জ রইল যে তারা পারবেন না। তার কারণ কি জানেন? তার কারণ হলো গোটা ব্যাপারটা হচ্ছে এ রাজ্যের পুলিশ প্রশাসনের, আবার বলছি শুরুতে যা বলেছিলাম, সম্পূর্ণ জ্ঞাতসারে। প্রশাসনের সহযোগিতাতে হচ্ছে বলেই এই বেআইনি অনুপ্রবেশকারীদের একজনকেও গ্রেফতার দেখানো হচ্ছে না, জেলে পোড়া হচ্ছে না, আদালত অবধি নিয়ে যাওয়া হচ্ছে না। তার বদলে যেটা হচ্ছে সেটা হলো যে এই বাংলাদেশিদের যাবতীয় তথ্য ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টাল বা FIP-তে তোলা হচ্ছে। সেই তথ্য চলে যাচ্ছে পুলিশের কাছে। পুলিশ খতিয়ে দেখছে যে এই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এ রাজ্যে বা এ দেশের কোথাও কোনো প্রান্তে কোনো অপরাধের অভিযোগ আছে কিনা, মানে খুনটুন করে পালাচ্ছে না তো। শেষ পর্যন্ত 2-3 দিনের মধ্যে ফাইনাল ক্লিয়ারেন্স এলে BSF-কে তা জানানো হচ্ছে। ইতিমধ্যেই BSF এই তথ্য জানিয়ে রাখছে ওপারের বর্ডার গার্ড বাংলাদেশ বা BJB-কে। ইতিমধ্যেই BJP এদের বাংলাদেশের ঠিকানাটাও খতিয়ে দেখে নিচ্ছে। শেষ পর্যন্ত সব দিক থেকে ক্লিনচিট এলে BSF এবং BJB-র বোঝাপড়ার ভিত্তিতে এদের ফেরত পাঠিয়ে দেয়া হচ্ছে বাংলাদেশে। শুধু গত শুক্রবার পর্যন্ত এই প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরত গেছে না, যারা বলছে লক্ষ লক্ষ কোটি কোটি, একেবারে বাজে কথা। কোনো লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী নয়, 1720 জন গত শুক্রবার পর্যন্ত। যাই হোক, আমাদের তরফে চ্যালেঞ্জটা দেয়া রইল। দেখা যাক জেলা প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি এ নিয়ে প্রেস কনফারেন্স করেন কিনা। আমি এবার শুরু করব ওপেন ফোরাম। সবাইকে অনুরোধ, একটু সময়টা আমরা অলরেডি নির্ধারিত সময় ক্রস করে আমি শুরুতে যেহেতু বলেছি, আমার যতদূর মনে হচ্ছে আজকে ওপেন ফোরাম শান্তিপূর্ণই হবে। আমি বলছি যে দেখুন, আমরা যে বক্তব্য রাখছি না বারবার, যে ইনফিল্ট্রেশন ইত্যাদি ইত্যাদি, এটা নিয়ে কৌস্তবদা রিতেশদা অনেক কথা বললেন। দেখুন, আমরা কেন বলছি, আচ্ছা কেন্দ্রীয় সরকার যদি নিজে কনফিউজড হয়, কেন বলছি এই কথা? ধরুন নরেন্দ্র মোদী যখন মানুষের কাছে ভোট চান, কি বলে ভোট চান শুনুন। घुसपैठ पर ताला लगाना एनडीए की पक्की जिम्मेदारी है। সবাই বুঝেছেন, ঘুষপেটিয়ে পর তালা লাগানা एनडीए की जिम्मेदारी है। এরপর অমিত শাহ ভোট মিটে যাওয়ার পর কি বলেন? मेरी जिम्मेदारी है भाई, एक बार देश की सीमा देख कर आओ, वहां से घुसपैठ कोई नहीं रोक सकता है। মোদী বলছেন হামারি জিম্মেদারি, অমিত শাহ বলছেন কোই নেই রোক সকতা। আপনি কাকে বিশ্বাস করবেন? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কৌস্তবদা মমতা বন্দ্যোপাধ্যায় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিতে গিয়ে স্লিপ অফ টাং করে, আমরা অনেক সময় যখন বক্তৃতা দিতে যাই, মমতা বন্দ্যোপাধ্যায় তো নরেন্দ্র মোদীর মতো টেলিপ্রম্পটার থেকে বক্তৃতা দেন না, নিজে মতোই দেন, তাই অনেক সময় স্লিপ অফ টাং হয়ে
উচ্চারণটা ভুল হয়ে যায়, তাই গুরুচারটা কোথাও গিয়ে গোয়েন্দা ধর্মটাও দাদা আমি বলিনি, শুরুতেই বললাম আচ্ছা শান্তিপূর্ণ হলে ভালো হয়, শীত করছে একই সবার। আমি বলছি শুরুতেই যে এবার আমি কৌস্তবদার এতই যখন স্লিপ অফ টাং শুনতে ইচ্ছা, আমি আরেকজনের স্লিপ অফ টাং শোনাই, শুনুন তো। सबका विकास सबका विश्वास मिलेगा, पौधे छाप टीएमसी साफ। কথাটা ছিল পদ্মে ছাপ, কি বলেছে আপনারা শুনেছেন? 2 নম্বর বক্তব্য। 3 নম্বর বক্তব্য আমি কৌস্তবদাকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশি আইডেন্টিটির কথা হচ্ছে না তো, বাংলাদেশি আইডেন্টিটি নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে একটা তালিকা কি আমরা এক্সপেক্ট করতে পারি না, যে বিহারে কতজন ইনফিল্ট্রেটার ধরা পড়লো? দ্য ওয়্যার বলে একটা সংবাদ মাধ্যম প্রাইভেটে সমীক্ষা করেছে নিজেদের মতো করে, যেটা আমাদের জহরবাবু তুলে ধরলেন, কিন্তু সেটা কিন্তু নির্বাচন কমিশনের তরফে ডেটা নয়। তৃতীয় বক্তব্য, যদি নির্বাচন কমিশন এতটাই ট্রান্সপারেন্ট হবে, খুব ক্লিয়ার বক্তব্য, ইলেকশন কমিশন যদি এতটাই ট্রান্সপারেন্ট হবে, তাহলে আগে ইলেকশন কমিশনার চুজ করার ক্ষেত্রে 3 জন থাকতেন, দেশের প্রধানমন্ত্রী, দেশের বিরোধী দলনেতা, সুপ্রিম কোর্ট, অর্থাৎ 1:2, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, অর্থাৎ 1:1:1। এই রেশিওতে চুজ হতো ইলেকশন কমিশনার। নরেন্দ্র মোদী সেই নিয়মটা পাল্টে কি করলেন? বিরোধী দলনেতাকে সরিয়ে সেই জায়গাতে নিজের সরকারের আরেকজন প্রতিনিধিকে রাখলেন, চিফ জাস্টিসকে সরিয়ে নিজের একজন প্রতিনিধি, মানে ব্যাপারটা হয়ে গেল 2:1। মানে কি, কেন্দ্রীয় সরকারের এখন 2 জন প্রতিনিধি আছেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, আরেকজন রাহুল গান্ধী। আগে 1:1:1 ছিল, ফলে স্বাভাবিকভাবেই যখন 2:1 রেশিও, তখন যাকে কেন্দ্রীয় সরকার চাইবে সেই ইলেকশন কমিশনার নির্ধারিত হবে। তাহলে আমার বক্তব্য হচ্ছে এই চেঞ্জটা নরেন্দ্র মোদী কেন করলেন? আর লাস্ট বক্তব্য, আমি যেটা দীপশিতা যে কথাগুলো বলছিল সেগুলোর উদ্দেশ্যে বলি, সবই ভালো কথা বলেছে। আমারও পূর্বপুরুষ যেহেতু ওপার বাংলা থেকে আসা, আমরাও সকল বাঙাল যাদেরকে বলেন আপনারা বাঙাল। দীপশিতা কাঁটাতারের দাগের কথা বলছিল, সত্যি তো শুনতে খারাপ লাগে, কিন্তু দীপশিতাকে শুধু একটা কথা মনে করিয়ে দেব, ওই কাঁটাতার পেরিয়ে যে মানুষগুলো এসেছিল তাদেরকে ইনভাইট করে মরিচঝাপি বলে একটা দ্বীপে রেখে তারপর তাদের গণহত্যাটা না চালালে, তাহলেই কাঁটাতার পেরিয়ে আসা মানুষগুলোর যন্ত্রণার কথাটা সিপিএম এর মুখে মানাতো। শুধু একটা আমি কথা না করে পাচ্ছি না, সেটা হচ্ছে স্লিপ অফ টাং এটা কিনা জানি না। আমাদের জহর বাবু, আমি যা জানি জহর সরকার তো তৃণমূল ছেড়ে দিয়েছেন, যে ইলেকশন কমিশনের যেটা দেবাংশু বলল, এটা কবেকার? তাই কদিন আগে সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর ওটা হয়েছিল, কারণ তার আগে কোনো নিয়ম ছিল না, সরকার যাকে চাইতো তাকে নিয়োগ করতো। 1 মিনিট শুনে নাও, জিজ্ঞেস করে, ওটা পাশে রয়েছে সুবিধা। মন্ত্রিসভা ঠিক করতো, কোনো নিয়ম কানুন ছিল না। যেদিন সুপ্রিম কোর্ট এই আইনটা মানে এই ভার্ডিক্টটা দেয়, তার সাথে একটা লাইন ওখানে মেনশন করা ছিল, সরকার যদি মনে করে আমরা এইটা দিলাম, সরকার যদি মনে করে নতুন আইন করতে পারে, তার ভিত্তিতে ওটা হয়েছে। ঠিক, কিন্তু ব্যাপারটা যে গণতান্ত্রিক হয়েছে এটাও বলতে হবে। পশ্চিমবঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর লঞ্চ করেন, ওইখানে আমি জিজ্ঞেস করছি কোন মুখে বলছেন এটা? বয়স হয়েছে সুবিধা, আরে বয়সের প্রশ্ন নয়, আপনি কি শরীর খারাপ হবে, মানে বুঝছেন? শরীর খারাপ হবে, যে কার বয়স হয়েছে বলে যাচ্ছে, শরীর খারাপ হবে। আমি প্রথমেই বলি, এই পার্টটা ক্ল্যারিফাই করে দিল রিতেশদা। আমি এবার সেকেন্ড পার্টটায় আসি, যেটা দেবাংশু নিজের বলার সময় একটা খুব একটা মিসলিডিং তথ্য যেটা দিয়েছে, সেটা হচ্ছে আসাম সরকারও নাকি পশ্চিমবঙ্গের মতন তারা জমি দিচ্ছে না এবং এই নিয়ে কথা বলছে। আসাম সরকারের এই মুহূর্তে স্পেসিফিক্যালি আমি বলছি 61.49 কিলোমিটার সেটা আনফেন্স। তার কারণ হচ্ছে সেখানে নদী পথের জায়গা আছে। আর একটা হচ্ছে খুব একটা অল্প স্ট্রেচ, সেটা 3.5 কিলোমিটার করিমগঞ্জে, সেখানে বাংলাদেশের বিডিআর এর তরফ থেকে একটা অবজেকশন আছে এই কারণে, আদারওয়াইজ কোনো সমস্যা নেই। পশ্চিমবঙ্গের সমস্যাটা হচ্ছে এখানে সরকার জমি দিচ্ছে না, কারণ সরকার ইচ্ছা করে এই জমি না দেওয়ার কারণটা হচ্ছে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা আপনি দেখালেন। আমি বলিনি একটু। দ্বিতীয়ত হচ্ছে, আমি হঠাৎ করে সমীর দা এবং দেবাংশুর হঠাৎ করে খুব জহরবাবুর প্রতি এত ভালোবাসা জন্মে গেল। এই মানুষটাই যখন কয়েকদিন আগে পদত্যাগপত্র দিয়েছিলেন, সেই পদত্যাগপত্রে লেখা ছিল দলের মধ্যে তিনি হেকেলড হয়েছেন। সেই পদত্যাগপত্রে তার একটা লাইন ছিল, ইফ আই এম নট মিস্টেকেন,
সেখানে হেকেল রয়েছে এবং তৃণমূল দলকে করাপশনের একটা মানে বৃহত্তর জায়গা বলে তিনি আখ্যা দিয়েছেন সেই জায়গাটা। তো সেই মানুষটা, তুমি যে নরেন্দ্র মোদীকে গালাগাল দিতে তার প্রতি হঠাৎ তোমার প্রেম জন্মাতে পারলে আমাদের এটা হতে পারে। রাজীব বাবুর সাথে তুমি নাকি পাপোস হয়ে শুয়ে থাকবে, তারপরেও পাশাপাশি বসে মিটিং। দাদা আমি পাপোস হতে পারি, পার্টি পাল্টাইনি, বিশ্বাস করো। এত কম বয়সে জীবনে সুযোগ ছিল দাদা। আমি রাজনৈতিক দল বদলেছি পশ্চিমবঙ্গের স্বার্থে। আমি মাথার চুল কামিয়ে এখনো বসে আছি, ওটা তো জীবনে উঠবে না দাদা। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা থেকে আমার অবস্থান আজ অব্দি উঠবে না, সেই জায়গা উঠবে না, বরং 2026 যখন থেকে জোড়া ফুল উঠবে। জোড়া ফুল উঠুক, ঘাস ফুল উঠুক, যাই উঠুক না কেন, আমাকে জুতো চটি চারটা দেখা যাবে না। লাস্টে যাবো দীপশিতা। তোমাদের দলের কেউ করতে পারেনি, তোমরা তো বুট চাটবে, ব্রিটিশদের বুট চাটবে। আচ্ছা, তৃণমূল বিজেপিকে আমি প্রথমেই তৃণমূল বিজেপিকে প্রথমেই আমি যেটুকুনি তোমাকে বলি, আচ্ছা আমি তো চুরি করিনি এখন। না না, আমি তোমাকে একটা তীব্র আপত্তির কথা বলছি। ওটা তুলসীর মালা, কাঠের মালা না। দয়া করে যেই সমস্ত ধর্মাবলম্বী মানুষরা গলায় তুলসীর মালা পরে ওটাকে কাঠের মালা বলে অপমান করো না। এটা তাদের প্রতি অপমান, সেই সমস্ত ধর্মাবলম্বী মানুষগুলো তাদের বিশ্বাসের প্রতি অপমান। এই কথা এর আগে বহু আমৈত্রও বলেছিল এবং সেটা নিয়ে বহু মানুষ এই নিয়ে আপত্তি করেছিল। হাতজোর করে বলবো এটা করে। আমি যখন শুরু করলাম আমি তখনই সবাইকে অনেকটা ধন্যবাদ দিয়েছিলাম, তৃণমূলের বিজেপির সবাইকে, যে আজকে অন্তত আমরা SIR এর মতো একটা এরকম সিরিয়াস ব্যাপারে কথা বলছি। এখানে কে চুল টাকলু করেছে, কার চুলে ঘাস ফুল উঠবে, সেগুলোতে আমরা যাবো না। আমি দুজনকেই ধন্যবাদ জানাবো। আমরা যে একেবারে সঠিকভাবে বলি বীজে মূল থাকলে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবেশ থাকবে না, সেটা দুজনে মিলেই প্রমাণ করেছে। এখন অনেকগুলো কথা এর আগে বলেছেন, বুয়াদা সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছেন একদম, যে কবিতার লাইনটা আপনি বলেছেন সেই কবিতাটা আপনার কথা অনুযায়ী যদি সরকারের বিরুদ্ধে লেখা হয়, তাহলে আমি আজকে এই মঞ্চ থেকে জানলাম সুনীলবাবু আসলেই কংগ্রেসের সমর্থক ছিলেন। কারণ যে সময় ওটা লেখা হয়েছে 33 বছর তার আগে, মানে তার তো উনি কংগ্রেসের সমর্থক থাকবেন। ওনার মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছেন, রাকেশ রোশন মহাকাশে গেছিলেন। আজকে আমরা শুনতে পেলাম যে সুনীল গঙ্গোপাধ্যায় কংগ্রেসের সমর্থক ছিলেন। আমরা প্রতিদিন শিখি, তাতে কোনো অসুবিধা নেই। দুটো ইম্পর্টেন্ট কথা আমার বলার আছে। একটা হলো, আমরা মনে হয় রিফিউজি, শরণার্থী এবং ইনফিল্ট্রেটর বা অনুপ্রবেশকারী দুটোকে এক করে ফেলছি। আমি মাইগ্রেশনের ছাত্রী, দুটোর সংজ্ঞা এবং দুটোর যে রাজনৈতিক এবং যে লিগ্যাল পরিধি সেটা আলাদা আলাদা। যদি ওপার বাংলা থেকে কোনো মানুষ অত্যাচারিত হয়ে এপার বাংলায় আসেন, বা এই ভারতের যদি কোনো মানুষ অত্যাচারিত হয়ে অন্য দেশে যান এবং তারা যদি সেখানে শরণার্থী হতে চান, তাদেরকে এবং অনুপ্রবেশকারীকে দুজনকে আমরা গুলিয়ে দিতে পারি না। এটা আমার ব্যক্তিগত অবস্থা এবং রাষ্ট্রপুঞ্জের সংজ্ঞা আছে তাই। কিন্তু এইখানে আমরা যে আলোচনা করেছি সেখানে এই দুটো ডিস্টিংশন ছিল না। আমি যে কথা বলেছি খুব স্পষ্টভাবে, যারা অ্যাসাইলাম সিকার, অর্থাৎ যারা কোন রকম দুর্গতভাবে এপার বাংলায় এসেছেন, তারা তাদের নাগরিকত্ব চাইছেন, সুস্থ স্বাভাবিকভাবে থাকতে চাইছেন, তাদের কথা। আপনারা জানবেন বাংলাদেশে কিছুদিন আগে বাউল আবুল সরকার, তার উপরে আক্রমণ হয়েছে। মুসলমান মানুষ, জাতিতে মুসলমান মানুষ, কিন্তু তিনি ধর্মের কারণেই আক্রান্ত হয়েছে। তো তিনি যদি কালকে ভারতবর্ষে আসেন, আমিও তাকেই শরণার্থী হিসাবেই দেখবো। আমি তার ধর্ম অনুযায়ী তাকে বাইরে পাঠাবার চেষ্টা করব না। শেষ কথা যেটা দেবাংশু বলেছে মরিচঝাপির কথা, আমি প্রতিবার এখানে এসে একই কথা বলি। ওরা 11 সালে ক্ষমতায় আসার পর এক মরিচঝাপির কমিশন তৈরি করেছিল। আজকে এত গঙ্গা দিয়ে জল বয়ে গেল, সেই মরিচঝাপির কমিশন এখনো বেরোলো না। এবং দেবাংশুকে মনে করিয়ে দেওয়ার, দেবাংশুকে যেহেতু আমি একটু চিনি, তাই দেবাংশু যে এলাকায় যে কলোনিতে থাকে, সেই কলোনিটাও আসলে পশ্চিমবঙ্গের বামপন্থী সরকারদেরই তৈরি করে দেওয়া। আমরা একই জায়গায় থাকি। অতএব ওপার বাংলা মানুষ, ওপার বাংলার সাইবাড়িতে আবার আপনি চলে গেলেন, কারণ SIR এ ছিলাম, সে নিয়ে আরেকদিন হবে না। সাইবাড়িরও কমিশন ছিল, যদিও সেটাও বাইরে আসেনি। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় আমরা যে আলোচনাটা করছিলাম, যে কথা জহরবাবু বলেছেন, যে একটা লিগাল ফ্রেমওয়ার্কের কথা, যারা ওখান থেকে এখানে আসছেন তাদের আমরা কি হিসেবে ট্রিট করব। তারা যদি ভোটার কার্ড না থাকে তাদের ভোটার হিসেবে ট্রিট করব, শরণার্থী হিসেবে ট্রিট করব, তার জন্য যে লিগাল সিস্টেম সেইটা ভারতবর্ষে মিসিং। আমার মনে হয় যেটা কথা বলা দরকার সেটা তার উপরে, নাকি এই একটা এরকম সেন্সিটিভ ইস্যুকে আমি রাজনৈতিকভাবে ভিপেনাইজ করে হিন্দু মুসলিম সেখানে একটা ধর্মীয় পোলারাইজেশন তৈরি করে ভোট ব্যাংক তৈরি করব। না, আমি দীপশিতাকে জাস্ট একটা লাইনে উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে দেখো, একটা জায়গায় তোমাদের স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে। তোমাদের বিরুদ্ধে কমিশন তৈরি হয়েছে, তার রেজাল্টটা এখনো আসেনি।
তোমরা কেউ তোমাদের কাউকে 2011 সাল, এটা 2025 সাল, আমি কি বলতে চাই 15 সাল ধরে কমিশনের এখনো রেজাল্ট বেরোলো না। আমি বলছি তুমি বুঝতে পারবে, 15 সাল ধরে কমিশনের বুঝতে পারবে, ক্লিয়ারলি বুঝতে পারবে, টাকা পাচ্ছে না, একটা বুঝতে পারবে। আমি জাস্ট এক লাইনে বুঝিয়ে দিচ্ছি, আমি এক লাইনে শ্রমিকের টাকা এক সেকেন্ড বুঝিয়ে দিচ্ছি। আমি তোমার সময় বলিনি, এক সেকেন্ড শুনে নাও, জাস্ট এক লাইনে বলছি। এই তোমরা কলোনিতে ঠিক করো, এটা যদি দাদা এক সেকেন্ড একটা লাইন বলে দিই জাস্ট, এটা যদি কারণ হয় যে কোনো রেজাল্ট আসেনি মানে তোমরা নিরপরাধী, তাহলে সারদা নারদা রোজভ্যালিরও কোনো রেজাল্ট আসেনি। একই তথ্য সারদা নারদা লোকেরা চোখের সামনে হাত পেতে টাকা নিলে শুভেন্দু অধিকারী বিজেপিতে মারা গেছিল, আবার সেটা তদন্ত করা। আলোচনাটা যেই নিয়ে ডাকা হয়েছিল সেটা শেষ করার আগে আমি একটি আবেদন করব, এটা সবার মিস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমি লক্ষ্য করছি। এসআইআর ভালো না খারাপ, যিনি করছেন তিনি কি মতলবে করছেন, কার ইশারায় করছেন, এর মধ্যে আর গিয়ে লাভ নেই। এসআইআর হয়ে যাচ্ছে, ওকে, ড্রাফট রোল পাবলিশড হবে। বিএলএরা সবাই দিতে পারেনি, কিন্তু ড্রাফট রোলটা দেখে তারা রিয়াক্ট করতে পারবে। অতএব কারণ নাম যদি কাটা যায় সেটা আবার বিএলএর কাছে যেতে পারে, এই ইয়ারও করবে। কিন্তু যেটা সবচেয়ে বড় অস্ত্র নাগরিকদের হাতে, আমি নাগরিকদের হয়ে বলছি, রাজনৈতিক দলের হয়ে নয়, কারণ এখানে বারবার শুধু রাজনৈতিক দলের লড়াই চলছে। মাঝে আমি একবার গিয়েছিলাম ভিজিটিং প্রফেসর হয়ে কয়েকদিনের জন্য, ফিরে এসছি। হ্যাঁ, কিন্তু যাই হোক, সাধারণ মানুষের হয়ে আমি যেটা বলবো, যেটা রাজনৈতিক দলরা সংগঠিত করে এই নাম সেই নাম ওটা করতে পারে, আমরা বারংবার বলছি, কেন কম্পিউটারাইজেশন অফ ইলেকট্রাল রোল আমরা শুরু করেছিলাম 20-25 বছর আগে। প্লিজ গো ব্যাক টু কম্পিউটার রিডেবল রোল। একদম, হ্যাঁ, কম্পিউটার রিডেবল রোল হলে যেটা হবে, আমাদের মেশিন রিডেবল রোল আমরা বলি, তাতে হবে কি খুব কুইকলি উই ক্যান ফাইন্ড আউট কে ডুপ্লিকেট কে ট্রিপ্লিকেট। আর যতক্ষণ সেই রোলটি বাজারে ছাড়া হচ্ছে, যেটা কম্পেয়ার করা যায় না, সেখানে কিন্তু দুর্নীতি চলবে, ক্ষয়ের হোক দুর্নীতি চলবে। আরেকটা সেকেন্ড কথা আমরা বারবার সারা ভারতীয় সুশীল সমাজের তরফ থেকে তুলছি, সেটা হচ্ছে there is a general disgust about political parties. এই ব্যাপারে কোনো ডাউট নেই, সেটা কেন ভালো খারাপ কোনো নিয়ে আমরা যাব না। পয়েন্ট হলো যে আমরা সামাজিক অডিট করতে পারি কিনা। সিএজির রুলে সামাজিক অডিট বলে একটি প্রভিশন আছে। আমরা বিক্ষিপ্ত কয়েকটি সিলেক্ট এলাকায় নাম ধরে, কাজ ধরে, খরচ ধরে, খুবই বিশিষ্ট লোক, আমরা নিজেরা কেউ যেতে চাই না, আমি বিশিষ্ট নই, যে যাকে পারুক বিশিষ্ট সিলেক্ট করে সোশ্যাল অডিট, লেট ইট বি ট্রান্সপারেন্ট, পুরো জিনিসটা স্বচ্ছ হোক, মানুষ তাদের ভোটাধিকার স্বচ্ছভাবে দিক, এই আমার বক্তব্য। পয়েন্ট খুব দ্রুত স্বপন। হ্যাঁ, খুব দ্রুত কয়েকটা পয়েন্ট আমি তুলবো, যেহেতু এসআইআর নিয়ে আলোচনাটা হচ্ছে আর কি। যেটা সমীর বাবু বললেন যে 25 তারিখের মধ্যে সবকিছু তথ্য আপলোড করে দিতে হবে, এরকম নির্দেশ কিন্তু নির্বাচন কমিশনের ছিল না। এটা 4 তারিখ পর্যন্ত আছে, ঠিক আছে না, এটা লিখিত কোনো নির্দেশ ছিল না। আমি যেটা মৌখিক যারা দিয়েছে নির্দেশ, তারা হচ্ছে মূলত ইআরও, এইআরও, যারা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী। যাই হোক, আমি এটা বলে দিই, যেটা ওই যে বললেন না যে কম্পিউটার যে সঙ্গে যুক্ত করলেন আপনি, আমরা একটা অ্যানালিসিস করে দেখেছি যে মোটামুটি ওই 82 বা 83 হাজার বুথের কথা যদি আমরা বলি আর কি, 90 লক্ষের কাছাকাছি ভোটার হয়তো তালিকা থেকে বাদ যেতে পারে। আমাদের একটা মানে হিসেব আমরা করেছি বিভিন্নভাবে আর কি, সেটা আমরা বলে দিলাম। নির্বাচন কমিশন আমাদেরকে বলেছে যে ফেক এন্ট্রি যদি কেউ করার চেষ্টা করে, বিশেষ করে বিএলএরা যদি ভুয়ো তথ্য দিয়ে যদি আপলোড করার চেষ্টা করে, এআই জেনারেটেড একটা সিস্টেম তারা চালু করছে। না, আমরা সার্ভে করি, আমরা একটা আন্দাজ করেছি। আমি কথাটা বলে দিই, এটা অফিশিয়াল হওয়ার আগে ওই লক্ষ্য কথাটা আসছে কোথা? না আসছে, আমি বলছি না আসছে বললে তো হবে না। আরে আমি বলছি অন্য কারণে আসছে কোথা থেকে, আরে অন্য কারণে আমি বলছি হবে। না, এটা নিয়ে বিতর্কের কোনো কারণে আমি এখানে বসে একটা বুথে এখানে বসে যা খুশি এভাবে জ্যোতির প্রশ্ন। না স্বপন বাবু, আপনি তো নির্বাচন কমিশনের প্রতিনিধি নন, যার ফলে আপনি কোনো ফিগার আপনার মনে হতে পারে, আপনি এটা আমরা মনে করছি, ডাইনিং টেবিলে গল্প করতে পারেন, এটা আলোচনার বিষয় হতে পারে। খুশি বলবেন না, আচ্ছা এখানে বসে মিসলিড করছেন লোক। আচ্ছা, যেটা বলছি আমি, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে ভুল তথ্য যদি কেউ দেয়, আপনি তো ভুল তথ্য দিচ্ছেন এখানে বসে মিসলিড করছেন। আচ্ছা, সেটা হচ্ছে যে এআই জেনারেটেড সিস্টেমের মাধ্যমে সেই ভুল তথ্যটাকে তারা ধরে ফেলবে। এই কথাটা আমরা জানতে চাইছিলাম, এই যে জোর করে ফেক এন্ট্রি করাচ্ছে বিএলওদের দিয়ে,
আপনারা কিভাবে ধরবেন? তারা এই কথাটাই বলেছে। আর একটা কথা বলি যে বিএলওদের যে কিভাবে ভয়ের মধ্যে রেখেছে, একটা উদাহরণ দিই। এসআইআর যখন শুরু হলো ঠিক তার আগে ম্যাপিং চলছিল, আপনারা জানেন। এই কলকাতা আমরা যেখানে বসে আছি এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে একটা জায়গা, আমি জায়গাটার নাম উল্লেখ করছি না, কলকাতার মধ্যেই আর কি। একজন বিএলও গিয়েছিলেন ম্যাপিং করতে, সেখানে দেখা গেল 92 থেকে 3% বেশি লোককে ম্যাপিং করা যাচ্ছে না, নেই। মানে 2002 সালে যাদের নাম ছিল এখন নেই। সেখানে স্থানীয় যারা লোক, এবং বলা বাহুল্য তারা হচ্ছে সরকারেরই লোক, তারা সরকার মানে কি সরকারের কোনো অফিসার নয়, সরকারি দলের লোক, তারা এসে বিএলওকে বললেন যে দেখুন আমাদের যারা লোক আছে তাদেরকে কিন্তু যে কোনোভাবে যে কোনো মূল্যে ভোটার লিস্টের নামটা রাখতে হবে। তো তিনি বললেন এটা তো সম্ভব নয়। তখন বলছি দেখুন আপনি স্কুটার নিয়ে আসছেন, এখানে যাতায়াত করছেন, প্রয়োজন হলে এই স্কুটারের পরিবর্তে আমাকে একটা কার দিয়ে দেবো, কিন্তু এই কাজটা করতে হবে। মানে কতটা চাপ আপনি অর্পণ করবেন। আমি বলছি স্বপন বাবু একটা কথা বলি, আপনি যেমন একদিকে ইলেকশন কমিশনের প্রতিনিধি নন, তেমনই আপনি 80,000 বিএলওর প্রতিনিধি নন। আপনার জায়গায় যদি যিনি চাপে সুইসাইড করেছে তার জেনে রাখুন, আমি বলছি যার পরিবারের লোক মারা গেছে তার কোনো প্রতি আত্মীয় যদি এখানে বসে এই কথাগুলো বলতেন না, পুরো আপনার উল্টো কথা। একেবারেই নয়, আমি বলছি বিএলওদের কতটা চাপের মধ্যে কাজ করতে সেখানে কিন্তু তৃণমূল নেই। রাজস্থান আমি দুটো কথা বলতে চাই। খুব দ্রুত। প্রথম কথা, যে এই ভোটার তালিকা সংশোধনের কাজ হচ্ছে বলে এই যে বিভিন্ন দালালরা, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, টাকা নিয়ে বিদেশি নাগরিককে আমাদের দেশের নাগরিক করে রাখছিলেন, সেটা জানতে পারছি। এটা একটা ভালো দিক। আর তারপরে আমি কারো নাম বলিনি, আপনাদের গায়ে কেন লাগছে আমি জানি না। আর দ্বিতীয় কথা, আর একটা প্রশ্ন উঠেছে যে অন্য রাজ্য হচ্ছে ভোট, এ রাজ্য হচ্ছে, তাহলে এখানে তালিকা সংশোধন হলে আসামে কেন হবে না? আমি বলছি আসামে এনআরসি হয়ে গেছে, এবং 326 ধারা যদি দেখেন সংবিধানে, ভারতীয় নাগরিক যাদের প্রাপ্তবয়স্ক 18 বছর হয়েছে তারা নাগরিক হবে। তাহলে যেখানে নাগরিক 18 বছরের কম তাদের নামটা বাদ দিলেই এনআরসি যেখানে হয়ে গেছে, সেখানে তো কোনো ভোটার তালিকায় নাম পাওয়া যাচ্ছে। কোনো বর্ডার স্টেটে হচ্ছে না, ত্রিপুরা হয়নি, আপনি শুধু আসামকে বলবেন না। আমি আসামের উদাহরণ দিয়ে বললাম যে ওখানে এখানকার মতো দরকার নেই, এনআরসি হয়ে গেলে তার থেকে সহজেই ভোটার তালিকা করা। আমি যেহেতু কৌস্তবদা বললেন, আমরা সবাই তুলসী কাঠের মালা বলি, কেউ তুলসীর মালা বলে না। তাই আমি যখন কাঠের মালা বলেছি, আমি যে অঞ্চলে বড় হয়েছি, যেভাবে তারা কথা বলেন সেভাবেই বলেছি। এই যে একটা যে কোনো শব্দবন্ধকে সেন্সিটাইজেশন করে সেটা থেকে একটা রাজনৈতিক একটা ব্যাপার তৈরি করার আপনাদের যে চেষ্টা, এটা বন্ধ করুন। আপনি যেমন ধার্মিক হতে পারেন, আমিও এমন পরিবেশে বড় হয়েছি যারা অনেক রকম ভাবে তারা ধর্মকর্ম করেন, তারা খালি ধর্মের সঙ্গে রাজনীতি। আমি সমস্ত ধর্মের প্রতি সহমর্মিতা রেখেই বলছি, আমার মাথায় আশীর্বাদ শুধুমাত্র মাথায় টুপি পরেই তারা বলছি। আমি তোমাকে শুধু বলছি একটা কথাই তোমাকে বলছি, ধর্মের সঙ্গে প্রতিবার রাজনীতিটাকে জুড়ে দিয়ে আমি বলছি যা যা করার চেষ্টা করেছে এই বিষয়টা বন্ধ করুন। আমি তা বলছি, আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, বিশ্বাসের জায়গা, এটার মধ্যে রাজনীতির কলুষটা আনবেন না। এটার মধ্যে শুধু হিন্দুদেরকে আঘাতপ্রাপ্ত হতে হবে কেন? আঘাত কেউ প্রাপ্ত হয়নি, কেউ আঘাতপ্রাপ্ত হয়নি। বিএলওর মৃত্যু নিয়ে একটা কথা বলা যাবে। একটা মাননীয় মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষিকা মারা যেতে উনি চিঠি লিখেছেন নির্বাচন কমিশনকে। আমরা ধন্যবাদ জানাই যে উনি মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং উদ্বিগ্ন। আমি বলছি এক সেকেন্ড আপনি গেছেন তার বাড়ি, যাওয়ার সময় হয়নি। আমি বলছি এক সেকেন্ড, কথাটা বলতে দিন। আমি যেটা বলছি, আমি বলছি যে এই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইলটা গত সেপ্টেম্বর মাস থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পড়ে আছে। তারা তো আধমরা হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। দেখুন, লোকগানের কথায় আছে যে পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সত্যি যদি অনুপ্রবেশকারীরা সম্পূর্ণ বেআইনিভাবে ঘর জমিন বানিয়ে ফেলেন, অবশ্যই সেই দু একটা খবর তো সামনে আসছে। আবার বলবো, আমরা বিশ্বাস করি যে সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার স্বার্থে ভোটার লিস্টে ঝাড়াই বাছাই অত্যন্ত জরুরি। না হলে তালিকায় লুকিয়ে পড়া ওই ভূতেদের গণতন্ত্রের ঘাট থেকে নামানো যাবে না। আর দেশের জনপ্রতিনিধি বাঁচবেন, বিদেশি অনুপ্রবেশকারীরা দেশের স্বার্থেই সেটা তো হতে দেওয়া যায় না। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়ায় চূড়ান্ত অব্যবস্থা, কমিউনিকেশন গ্যাপ এবং অমানসিক চাপের মতো অভিযোগই বা উঠবে কেন? আবার উল্টো দিকে
রাজনীতির দাদা দিদিরা একটা অত্যন্ত জরুরি প্রক্রিয়ায় বিরোধিতায় দাঁত নকি বা বের করবেন কেন, কিসের স্বার্থে? কেনই বা জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার এই যাবতীয় লড়াই থামিয়ে একটা সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে দ্রুত ভোটের আগে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটা শেষ করবে না? এই প্রশ্ন আমরা তুলবই। যাই হোক, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।